আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি এবং আমাকে শুনতে পাচ্ছেন আপনারা। ব্যাংক জবের প্রস্তুতি নিয়ে আপনাদের দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল। আমাদেরকে অনেক মানুষজন প্রশ্ন করতেন, আপনাদের অনেক ধরনের মানুষের আসলে কোয়েরি ছিল, বিশেষ করে কিভাবে প্রিপারেশনটা শুরু করবেন, হাউ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। তো বিশেষ করে ফ্রেশারদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা, মানে এই ক্লাসটা। তো ফ্রেশার যারা আছেন তারা আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই সেশনটাকে উপভোগ করবেন, এবং একই সাথে আপনি আমাদের এই লাইভটাকে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের দেখার জন্য। কারণ এই ধরনের লাইভ সেশন আপনারা অনেকেই দেখেন, তবে আমি এখন আহ, যেটা বলবো হয়তোবা আগে আমরা কখনো এই ধরনের কথাবার্তা শুনি নাই। তো প্রস্তুতির শুরু করার আগে আমরা একটু কয়েকটা গ্রুপে আমাদের এই লাইভ সেশনটাকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি, কারণ অনেক মানুষজন আছেন। আপনাদের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি, সর্বোচ্চ সংখ্যক শেয়ার আমাদেরকে আরো উৎসাহিত করবে, মানে কাজের ক্ষেত্রে। তো উম, আপনাদের কিছু প্রশ্ন তার আগে আমি উপস্থাপন করি। আপনাদের কিছু কমন প্রশ্ন আছে। সেই কমন প্রশ্ন হচ্ছে কোন বইটা বেস্ট হবে, কোন বইটা পড়লে চাকরি হবে। এরকম প্রশ্ন আপনাদের অনেক, প্রচুর, সবচেয়ে বেশি প্রশ্ন এই ধরনের। তো ব্যাংক জবের প্রস্তুতিটা কিন্তু ধরেন একদিনের কোনো বিষয় না। কারণ আমি যদি চিন্তা করি যে আমি একদিনে ব্যাংক জবের একটা প্রিপারেশন নিয়ে নিব, এক সপ্তাহের মধ্যে একটা প্রিপারেশন আমি নিয়ে নিব, এটা এটা বোধহয় সম্ভব হবে না। আর আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে দ্রুত চাকরি পাওয়ার জন্য ব্যাংক জব অন্যতম, একক এবং অন্যতম। আর অনেকেই প্রাইভেট ব্যাংকের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, অনেকেই হচ্ছে সরকারি ব্যাংকের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন। দুইটা প্রিপারেশনের সাথে কিন্তু মানে একেবারেই যে অনেক বেশি পার্থক্য আছে বিষয়টা এমন না। দুইটা প্রিপারেশন একদম কাছাকাছি ধরতে পারলে, আপনি যদি চিন্তা করেন দুইটা প্রিপারেশনের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নাই। আচ্ছা, তো বেসিক্যালি আমরা আজকে প্রাইভেট ব্যাংকের প্রিপারেশন নিয়ে কথা বলবো, যে সরকারি ব্যাংকের প্রিপারেশন নিয়ে কথা বলবো। ওখানে আপনার প্রিপারেশনটা কেমন হবে, কি করবেন না করবেন, কি কি বই পড়বেন, বই পড়ার স্ট্র্যাটেজিগুলো কেমন হবে, এ সংক্রান্ত আলোচনা আমরা করব। কারণ আমাদের কাছে অনেকেই মানে প্রিপারেশন কিভাবে নেবেন সেটা জানতে চান, বুক লিস্ট জানতে চান। এটা হলো প্রথম বিষয়, বুক লিস্ট নিয়ে আমরা আজকে অল্প করে আলোচনা করব। আমাদের সেশনে 4টা পয়েন্ট আমরা তুলে ধরেছিলাম, গতকালকের পোস্টে আমি বলেছিলাম 4টা পয়েন্টের উপরে আজকে আলোচনা করা হবে। প্রথম পয়েন্ট, যেভাবে ব্যাংক জব প্রস্তুতি নেবেন, রিটেন অথবা প্রিলি, কি কি বই আপনার টেবিলে থাকা বাঞ্ছনীয়, কিভাবে প্রিলি এবং রিটেন সমান তালে পড়বেন, এ সংক্রান্ত পড়ার রুটিন কেমন হবে, এরকম অবস্থা। আচ্ছা, আজকে আমি যে আমাদের যে স্লাইডটুকু আছে এখানে প্রিলিমিনারির সমস্ত কথাবার্তাগুলো বলা আছে। রিটেনের ব্যাপারে আলোচনা আমি আপনাদের সাথে মুখে আলোচনা করে দিব, আপনারা হয়তো বা বুঝতে পারবেন। আমি টাইপও করে চেষ্টা করব কি বই আপনারা আসলে পড়বেন। তো আমরা শুরু করছি আসলে। ধরেন, বই সিলেকশনের আগে আপনাকে দুটো কাজ করতে হবে। ফার্স্ট অফ অল, যে বই যে আপনি পড়বেন, বই সিলেকশনের আগে প্রথম অভ্যাস হলো আপনার বারবার নতুন বই কেনার অভ্যাস থেকে বের হয়ে আসবেন। মানে বাজারে অনেক রাইটারের অনেক রকমের বই থাকে, তো দেখা যায় যে বিভিন্ন রাইটার, ইভেন আমাদেরও অনেক বই আছে মার্কেটে। এখন আমার মার্কেটে কোনো বই নেই, তো ধরেন মনে করেন আমি আজকে একটা বই আপনার সামনে আনলাম, আমি খুব রংচঙে একটা বিজ্ঞাপন দিলাম, আপনি খুব মোটিভেটেড হইলেন, মোটিভেটেড হয়ে আপনি সেই বইটা কিনে ফেললেন। বইটা কিন্তু বাংলা বই মনে করেন, তো আপনার বাসায় কিন্তু বাংলা বই আছে। তখন আপনি কি করবেন, একজনকে ওই বাংলা বইটা বাদ দিয়ে আমার বইটা পড়া শুরু করবেন। তারপরে কি হবে, আপনি আগে যে প্রেজেন্টেশনে বইগুলো পড়তেন, আমার বইয়ের প্রেজেন্টেশন কিন্তু ভিন্ন হবে, তাই তো? তো তখন আপনি আগে যা পড়তেন এই সবগুলা কিন্তু মাথায় থেকে যাবে। তো আপনাকে আবার নতুন করে এই বইয়ের উপরে মানে পরিশ্রম করতে হবে, তাই না? তো নতুন করে আবার একটা তথ্যের উপরে আরেকটা তথ্য ইমপ্লিমেন্ট করা কঠিন একটা কাজ। তো বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি, যে বারবার। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার কাছে যে বইটা আছে এই বইটা আপনার পড়তে ভালো লাগতেছে না, আপনার এই বইটা পড়তে ভালো লাগতেছে না, বা এই বইটা পড়ে আপনি নতুন কিছু শিখতেছেন না, আপনি আগ্রহ পাচ্ছেন না, তো ডেফিনেটলি আপনি অন্য কিছু চুজ করবেন।
কিন্তু যদি এমন হয় যে যে বইটা আছে এই বইটা থেকে আপনি কিছু পড়েছেন, পরীক্ষা দিয়েছেন কয়েকবার, আবার নতুন একটা বই আসলো, সেই বইটাও আপনার ভালো লাগলো, তখন আপনি কিন্তু মানে বাসায় বইয়ের স্তূপ বাড়বে। আপনি কিন্তু একই টপিকের উপরে একাধিক বই থাকাটার আসলে কোনো দরকার আমি দেখি না। ঠিক আছে? তারপরে একই সাবজেক্টের একাধিক বই থাকা যাবে না, বললামই এটা। একান্তই যদি থাকে বাকি সব বইয়ের তথ্য একটাতে এনে ওগুলা একই বই বারবার পড়বেন আর কি। আরেকটা কাজ যেটা আপনি করা যেতে পারে, ধরেন আপনি দুইটা বই কিনতে পারেন একই টপিকের উপরে। মনে করেন আইসিটির উপরে আপনি দুইটা বই কিনলেন, আপনি সেলফ সাজেশন কিনলেন বা ইজি কম্পিউটার কিনলেন, অথবা আপনি আইসিটি ভিউ কিনলেন, আপনি যেটাই কিনেন। তো কেনার পরে দেখা যাবে যে এক একটা টপিকে এক এক রকমের, মানে এক একটা বইয়ের মধ্যে কিছু কিছু চ্যাপ্টার খুব ভালো দেওয়া আছে। তো আপনি সেটা করতে পারেন যে এই টপিকটুকু আমি এই বই থেকে পড়লাম, এটা করতে পারেন। কিন্তু এরকম যেন না হয় যে ধরেন একই পড়া আপনি বিভিন্ন বিভিন্ন বই থেকে পড়তেছেন এবং আপনি ভুলে যাচ্ছেন, এরকম যেন না হয়। আর প্রিলি পাসের মূল মন্ত্র হইতেছে আপনি কত বেশি পড়তেছেন সেটা না, বরং কতবার পড়তেছেন সেটা। মানে আপনার ফ্রিকোয়েন্সিটা হবে এমন যে আপনি 6 ঘন্টা পড়তেছেন, ব্যাপারটা এরকম না 6 ঘন্টায় আপনি একটা বাগধারা মুখস্থ করলেন, বিষয়টা যেন এমন না হয়। বরঞ্চ 6 ঘন্টায় আপনি একই বাগধারা কয়বার পড়তেছেন সেটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন কি বলছি? যেমন মনে করেন 6 ঘন্টা ধরে আপনি একটা টপিক পড়তেছেন, তাও আপনার মাথায় ঢুকতেছেন, আপনি ওটা নিয়ে পড়ে আছেন। কিন্তু আপনি কিন্তু 6 ঘন্টা পড়লেন, আপনার মাথায় আসলো যে আমি 6 ঘন্টা করে পড়লাম, এটা আপনার মাথায় থেকে গেল, অনেক পরিশ্রম আপনি করলেন, কিন্তু আপনার পরিশ্রমটা কিন্তু জিরো, আপনার পরিশ্রমটা কিন্তু কোনো ভ্যালুয়েবল কিছু হচ্ছে না। আর এই জন্য আপনাকে ফ্রিকুয়েন্টলি পড়তে হবে। আর আরেকটা বিষয় আছে, পড়ার সময় আমরা যে জিনিসটা মিস করি, আমরা পড়ার সাথে সাথে নোট করি না। ধরেন মানে যেহেতু 5টা থেকে 6টা টপিকের উপরে আমাদের প্রিপারেশন নিতে হয় এবং আমাদের অনেকেই বা ইউনিভার্সিটিতে ক্লাসের পাশাপাশি প্রিপারেশনটা নিয়ে থাকে। তো তাদের ইউনিভার্সিটির পরীক্ষার সাথে আবার এই বইগুলা পড়তে হয়। চাকরির পরীক্ষার জন্য বইগুলা পড়তে হয় এবং এরপরে ওনারা এই বইগুলা থেকে ভুলে যায়, মনে রাখতে পারে না। মনে রাখতে পারে না, আবার নতুন করে পড়তে হয়, এমন এমন অবস্থা দাঁড়ায়। তো এক্ষেত্রে আপনার করণীয়টা হচ্ছে করণীয়টা হচ্ছে আপনি যখন বইটা পড়বেন, পড়ার সাথে সাথে আপনি নোট করে রাখবেন। বাংলার জন্য আপনার একটা খাতা থাকবে, ইংরেজির জন্য একটা খাতা থাকবে, আইসিটির জন্য একটা খাতা থাকবে, যে কোনগুলা নোট করবেন, যে পড়াগুলো আপনার মনে থাকতেছে না। এমনও কিছু টপিক আসবে বাংলাতে, মনে করেন বাংলা রবীন্দ্রনাথ নিয়ে একটা কিছু আপনি পড়লেন, মনে করেন আমাদের আমরা যে বইয়ের কথা এখানে বলছি, বাংলার অনেকগুলো বইয়ের কথা আমরা বলবো আপনাদেরকে। তো ধরেন আপনি টেক্কা বই থেকে বা অন্য একটা বই থেকে, হ্যাঁ, অগ্রদূত বই থেকে বা অন্য কোনো বই থেকে, বাংলা অন্য একটা বই থেকে আপনি রবীন্দ্রনাথ নিয়ে পড়া পড়লেন। তো দেখা গেল কি, রবীন্দ্রনাথের প্রতি একটা কমন প্রশ্ন আছে। মনে করেন কমন প্রশ্ন হচ্ছে শেষের কবিতা কি ধরনের কবিতা, প্রশ্ন একটা আসলো। শেষের কবিতা তো কবিতা না, শেষের কবিতা একটা উপন্যাস, তাই না? তো দেখা গেল যে আপনি এই প্রশ্নটা ভুলে যাচ্ছেন, আপনি এই প্রশ্নটা মনে রাখতে পারতেছেন না, অথবা শেষের কবিতা উপন্যাসের নায়ক নায়িকা কে, অমিত লাবণ্য, আপনি ভুলে যাচ্ছেন। হ্যাঁ, এই জিনিস খুব কমন একটা প্রশ্ন, আপনি ভুলে যাচ্ছেন, কিন্তু আপনি নোট করার সময় কঠিন কঠিন প্রশ্ন নোট করতেছেন। পয়েন্ট টু বি নোটেড, খুব ভালো একটা তথ্য, এটা পয়েন্ট করার মতো একটা তথ্য। কমন প্রশ্নগুলো ভুল করা যাবে না। কমন প্রশ্নগুলো পরীক্ষার হলে আপনি ভুল করতে পারবেন না। যখনই আপনি কমন প্রশ্নের উত্তর ভুল করবেন, তখনই আপনি মোটামুটি 5,000 বা 3,000 জনের পিছনে পড়ে যাবেন প্রিলিমিনারি পরীক্ষাতে। এ ধরনের প্রশ্নের উত্তর ভুল করা যাবে না। কাজী নজরুল নিয়ে যদি কমন কোনো প্রশ্ন আসে, কাজী নজরুলের উপন্যাস কিন্তু বেশি নাই, ওনার নিষিদ্ধ গ্রন্থ কিন্তু বেশি নাই, 4টা 5টা নিষিদ্ধ গ্রন্থ, ওনার নিষিদ্ধ গ্রন্থ থেকে অনেক প্রশ্ন হয়, কয়েকবার অনেক পরীক্ষাতে আমরা প্রশ্ন হতে দেখেছি। নজরুলের উপন্যাস বেশি নাই, প্রশ্ন হতে দেখেছি। আবার ইদানিং প্রশ্ন আসতেছে নজরুলের অভিনয় নিয়ে, নজরুলের চলচ্চিত্র পরিচালনা নিয়ে, এই ধরনের প্রশ্ন আসতেছে। তো দেখা গেল আমরা এখন রবীন্দ্র নজরুল নিয়ে কিন্তু আছি, এর বাইরে কিন্তু আমরা যাই নাই। তো আপনি যখন রবীন্দ্র নজরুল, জসিমউদ্দিন, শামসুর রহমান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রমথ চৌধুরী, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, এদেরকে নিয়ে যখন আপনি পড়বেন, এদের সমস্ত কিছু পড়ে ফেলবেন, খুব ভালো মতো পড়ে ফেলবেন। এবং ভালো মতো পড়ার সাথে সাথে যেই তথ্যটা আপনার অজানা ছিল আপনি সেটা নোট ডাউন করে ফেলবেন। অজানা তথ্য নোট ডাউন করে রাখবেন কেন? কারণ আবার যখন আপনি রিভিশনে যাবেন, আপনি তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি এই পড়াগুলো পড়েছিলাম, আমি এই পড়াগুলো ভুলে যাই। কেন? কারণ যে আপনি যখন রিভিশনে যাবেন, মনে করেন বাংলা আপনি আজকে আজকে হচ্ছে 20শে ডিসেম্বর, আজকে আপনি পড়লেন। আগামী
এমনও হতে পারে আগামী 2 মাস পরে আপনি বাংলা পড়া শুরু আবার এই পড়াটা ধরলেন, হ্যাঁ 2 মাস পরে হতে পারে। তো তখন হবে কি, আপনি যখন আপনার নোট খাতাটা উল্টাবেন আপনি তখন বুঝতে পারবেন আপনি কি পড়েছেন, কি পড়েন নাই, কি মনে আছে, কি মনে নাই, কি নোট ডাউন করছেন, কি আপনার কাছে কঠিন লাগে আপনি কিন্তু বুঝতে পারবেন। এটাই হচ্ছে বিষয়। দেখেন এটাও কিন্তু রিপিটেশনের একটা পার্ট, হ্যাঁ। এবং একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে রিপিটেশন ইজ দ্য মাদার অফ সাকসেস। আর যাই হোক, এটার আগে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখেন, আমরা এই আলোচনা করে ফেলছি যে বই কেনার কিছু কন্ডিশন আছে, কিছু তথ্য আছে। আর মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখেন, বাংলাতে 25 নাম্বার, অন অ্যান অ্যাভারেজ 25 নাম্বার থাকে। বর্তমান প্রেক্ষাপটের কথা যদি আমরা বলি, ইংরেজিতে 25 নাম্বার থাকে, গণিতে 20, সাধারণ জ্ঞানে 15 এবং আইসিটিতে 10 নাম্বার বরাদ্দ প্রিলিমিনারি পরীক্ষার জন্য। আচ্ছা, এখানে সময় হচ্ছে আপনার 60 মিনিট, 60 মিনিট সময়। এই সময়ের মধ্যে আপনাকে এগুলো কভার করতে হয়। এখন এখানে স্ট্যান্ডার্ড একটা মার্কস হচ্ছে 60। আপনি ধরে নেবেন মোটামুটি রকমভাবে মানসম্মত একটা প্রশ্ন হলে ওখানে 60 ইজ দ্য কাট মার্কস। তো আমরা SO23-তে দেখেছি এখানে কাট মার্কস ছিল হচ্ছে 50-এর মতো, 50-এর একটু কম বেশি ছিল আর কি। তো এখন আমি আজকে আপনাকে 60 মার্কস বললাম মানে এই না যে সামনে সবগুলো পরীক্ষাতে 60 মার্কস থাকবে। কাট মার্কস না হতে পারে, কমতে পারে, বাড়তে পারে। মানে এটা আসলে 60 ইজ দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু, এটা হলো মূল ইস্যু। তো এখন এক্ষেত্রে সবচেয়ে কমন যেই উপায়, মানে সহজে প্রিলি পাস করার একটা উপায় হচ্ছে আপনার ফেভারিট সাবজেক্টে টাইম কনজিউম কমিয়ে ফেলা। ফেভারিট সাবজেক্টে টাইম কনজিউম কমিয়ে ফেলা মানে হচ্ছে, ধরেন বাংলা, ইংরেজি, গণিত, জিকে, আইসিটি এই টপিকগুলো থেকে প্রশ্নগুলো হয়। মনে করেন আপনার ফেভারিট সাবজেক্ট হচ্ছে সাধারণ জ্ঞান অথবা আইসিটি। মানে বাংলাদেশে যত আইসিটির পরীক্ষা হয় সব জায়গা থেকে আপনি আইসিটির প্রশ্ন সমাধান করতে চেষ্টা করেন। হুম? বা ধরেন আপনি ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছেন, গত কয়েকদিন আগে গণপূর্ত মন্ত্রণালয়ের পরীক্ষা হইলে ওখানে আপনি আইসিটির প্রশ্ন সমাধান করলেন নিজে নিজে, বা দেখলেন, প্রশ্নগুলা পড়ে ফেললেন। মানে আপনার আগ্রহের জায়গাটুকু এখানে। অথবা বাংলাতে আপনার আগ্রহ আছে, বাংলা প্রশ্ন আপনি ওখান থেকে কোনো একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে বাংলা প্রশ্ন দেখলেন, আপনি কয়টা পারেন বা কি কি প্রশ্ন হচ্ছে আপনি একটা আইডিয়া নিলেন। মানে এটা হচ্ছে কোনো একটা সাবজেক্টের প্রতি যে আপনার ভালোবাসা। যদি আপনার মধ্যে এ ধরনের প্রবণতা থাকে আপনি বুঝতে পারবেন যে আপনার একটা সাবজেক্টের প্রতি ভালোবাসা আছে। আর তো এইটার উপায়টা কি, মানে এটা করলে উপকারটা কি হবে? এটা করলে উপকারটা হবে, পরীক্ষার হলে দেখেন নিশ্চয়ই প্রত্যেকটা টপিকের জন্য একটা নির্দিষ্ট সময় আপনাকে বরাদ্দ করতে হবে। কারণ 60 মিনিট সময়ের মধ্যে তো আপনি 61 মিনিট সময় পাবেন না। উইদিন 60 মিনিটস আপনাকে 5টা টপিকের উপরে অ্যান্সার করতে হবে। সেখানে আইসিটিতে 10 নাম্বার, দেখা গেল আপনি আইসিটির 10 নাম্বারের জন্য 10 মিনিট সময় বরাদ্দ করে ফেলছেন। এটা একটা রং ডিসিশন হবে। এটার জন্য 10 মিনিট সময় বরাদ্দ রাখা যাবে না। এটার জন্য আপনি বড় জোর 3 মিনিট বা 5 মিনিট সময় বরাদ্দ রাখতে পারেন। ঠিক আছে? তো ভালোবাসা মানে হলো সেইটাই, যে আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষায় বসবেন আপনার ফেভারিট সাবজেক্টে আপনার পারফরমেন্স যেন অনেক ভালো থাকে। এবং পারফরমেন্স ভালো মানে কি, না এখানে মার্কিংটা যেমন 80% হয়, আবার সময়ও যেন আপনি সেখানে কম ব্যয় করেন। মানে পারফরমেন্স ভালো মানে কিন্তু মিনিং হচ্ছে দুইটা। দুইটা মিনিং হচ্ছে আপনার মার্কস ভালো আসবে এবং আপনার টাইম কনজিউম কমে যাবে। এটা হলো পারফরমেন্স ভালো। এখন সারাদিন ধরে যদি আপনি 10টা এমসিকিউ সলভ করে বলেন আমি 10-এ 10 পেয়েছি, ইটস নট এ গুড পারফরমেন্স। এটা কখনোই গুড পারফরমেন্স না। আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি আপনাদেরকে। ঠিক একই রকমভাবে বাংলার জন্য এটা প্রযোজ্য। আপনার কাছে যেটা ভালো লাগে, যে টপিকটা ভালো লাগে, ধরেন বাংলা আপনার খুব পছন্দের টপিক, আপনাকে চেষ্টা করতে হবে বাংলাতে যেন আপনি সর্বোচ্চ নাম্বার সবচেয়ে কম সময়ের মধ্যে ক্যারি করতে পারেন। আমি আবারও বলি, যেই টপিকটা বা যে সাবজেক্টটা আপনার পছন্দের, আপনি যেন সেই সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে পারেন উইদিন শর্টেস্ট পসিবল টাইম। এটা হলো এই ধরনের ক্যাপাবিলিটি যদি আপনার মধ্যে থাকে, প্রিলি পরীক্ষায় আপনি মোটামুটি 5,000 জনের চেয়ে এগিয়ে থাকবেন। 5,000 জনের চাইতে আপনি অ্যাডভান্সড হয়ে থাকবেন। ঠিক আছে? গেল, আমরা মার্কস ডিস্ট্রিবিউশন জানলাম, সময় জানলাম, এবং আপনি শুরু করবেন কিভাবে, হাউ টু স্টার্ট। নতুনদের জন্য বলছি, শুরু করবেন হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধানের বই দিয়ে। প্রথমেই অনেকেই যেটা করেন, প্রথমেই অনেকেই মোটা মোটা বই কিনে ফেলেন। বই কিনে তারপরে বইটা কিন্তু আপনার পড়া হয় না, শুরু করতে পারেন শেষ হয় না। এটা এবং প্রিলি ফেলের অন্যতম একটা প্রধানতম কারণ, বই সবাই কেনে, শুরু করে, বাট কখনো শেষ করতে পারে না। আমি অনেক মানুষজনকে দেখেছি। হ্যাঁ, তো আপনাকে দেখতে হবে যেই মানুষটা আহ, ছাত্র জীবনে মানে একাডেমিক লাইফে কখনো মোটা বই পড়ে নাই, এখন তাকে যদি আমি একটা মোটা বই কেনার পরামর্শ দেই ফর জব প্রিপারেশন, আমি তো নিশ্চিতভাবে বলতে পারি
সে এই বইটা কখনো পড়বে না, শেষ করতে পারবে না। সে শুরু করবে কিন্তু শেষ করতে পারবে না। যেটা শুরু করবে এবং বইয়ের প্রথম দিকেই খুব অ্যাট্রাকটিভ কথাগুলো থাকে, মার্কেটিং এর একটা পলিসি, অ্যাট্রাকটিভ তথ্যগুলো থাকে। তো পড়ার পরে দেখা যায় যে ওটা ওটা পড়ে প্রথম ৩-৪ পেজ পরে এরপর আর পড়তে পারে না, কারণ এরপরে একঘেয়েমিতে চলে আসে। যেই ব্যক্তিটা কখনো ২ ঘন্টা টেবিলে বসে নাই, তাকে যদি আমি বলি আপনি ৩ ঘন্টা টেবিলে বসবেন, সম্ভব না, সে শুনবে না। আমি যতই তাকে মোটিভেশন দেই না কেন, কোনো কাজ হবে না, তার সেলফ মোটিভেশন লাগবে। তো বুঝতে পেরেছি আমি নিশ্চয়ই। আচ্ছা, তো আপনি বিগত বছরের প্রশ্ন থেকে শুরু করবেন। এখন বলবেন যে ভাইয়া বিগত বছরের প্রশ্নের বইও তো অনেক মোটা হয়ে থাকে, এবং বিগত বছরের প্রশ্ন পড়ার ক্ষেত্রে আমাদের কিছু কমন প্রশ্ন আছে। কোয়েরিগুলো হচ্ছে আমরা বিগত বছরের প্রশ্ন কয় বছরেরটা পড়বো, কত বছর গুলা পড়া যেতে পারে। বিগত বছরের প্রশ্ন আপনি যত বেশি পড়তে পারেন তত বেশি ভালো, যত বেশি পড়তে পারেন তত বেশি। 15 সালের পর থেকে আপনি পড়া শুরু করেন, 10 বছরেরটা পড়লে এনাফ। মানে বিষয়টা দেখেন, যারা বিসিএস এর প্রিপারেশন নেয়, ওরা যখন বিগত বছরের প্রশ্ন পড়ে, ওরা কিন্তু 10তম বিসিএস থেকে পড়া শুরু করে। আমরা ব্যাংকের প্রিপারেশন নিতে গেলেই আমাদের মধ্যে বিভিন্ন রকমের তালবাহানা শুরু হয়ে যায়। আমরা বলতে থাকি কত বছরের পড়বো, কত সালের পড়বো, হ্যাঁ এখন তো ফ্যাকাল্টি বেসড আসছে, এই ফ্যাকাল্টি করি সেই ফ্যাকাল্টি করি। তো নানাবিধ একটা জিনিস খেয়াল করেন, যে বড় ভাইটা ফ্যাকাল্টি বেসড প্রিপারেশন নিয়ে চাকরি পেয়েছে, সে আপনাকে বলবে আপনি ফ্যাকাল্টি বেসড প্রিপারেশন, ফ্যাকাল্টি বেসড প্রস্তুতি নেন, সে আপনাকে এই কথাটা বলবে। এবং এটা কিন্তু ওয়াইজ কোনো পরামর্শ না, কারণ পড়াশোনা শুরুতেই যদি আপনি ফ্যাকাল্টির উপরে বেসড করেন, ফ্যাকাল্টির উপরে বেশি জোর দেন, এটা আপনার জন্য অনেক বেশি ড্রব্যাকস নিয়ে আসবে। পসিবিলিটির চাইতে এটার ক্ষতি অনেক বেশি। কারণ হুট করে যদি কোনো কারণে ফ্যাকাল্টি চেঞ্জ হয়ে যায়, আপনি কিন্তু নিজের সাইকোলজি বদলাইতে পারবেন না, খুব ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ, শুরুতেই এভাবে শুরু করা উচিত না। তো যদি শুরু করবেন তাহলে বিগত বছরের প্রশ্ন সমাধান দিয়ে শুরু করতে পারেন। এক্ষেত্রে ধরেন আপনি যেহেতু সরকারি ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, আপনি সরকারি ব্যাংকের প্রিপারেশনগুলো আগে শেষ করলেন। 10-15 বছরের প্রশ্ন ডেফিনেটলি আপনি এখানে পড়বেন। এবং প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমি প্রশ্ন সমাধান মানেটা কি, আসলে প্রশ্ন সমাধান আপনি কেন করবেন? প্রশ্ন সমাধান আপনি করবেন ইম্পর্টেন্স বোঝার জন্য, যে প্রশ্ন কোন কোন টাইপের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। উদাহরণস্বরূপ মনে করেন আপনি SO23-তে, এই সাম্প্রতিক সময়ে যে পরীক্ষাটা হলো, ওখানে কিছু বাংলা প্রশ্ন দেখলেন। ওই বাংলা প্রশ্নগুলো দেখার পরে পড়ার পরে আপনি আবার আবার যখন 22 সাল ভিত্তিক প্রশ্ন সমাধানে যাবেন, ওখানেও দেখলেন যে একটা বাংলা প্রশ্ন মিল আছে। তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ, যে কাজী নজরুল ইসলাম পরিচালিত যে সিনেমাটা, এটার নাম হচ্ছে ধ্রুব, বা এখানে তিনি অভিনয় করছেন, আপনি জানতে পারলেন। তো এই প্রশ্নটা যখন আবার আপনি অন্য একটা পরীক্ষাতে দেখবেন, অন্য একটা পরীক্ষার প্রশ্ন দেখবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে জসিমউদ্দিনের উপন্যাস কিন্তু বেশি নাই। আমরা জসিমউদ্দিন সাহেবকে কবি নামে চিনি, উনি কবর কবিতার জন্য অমর বিখ্যাত, এবং কবর নাটকের জন্য মুনীর চৌধুরী বিখ্যাত, আমরা জানি। তো জসিমউদ্দিন সাহেবের উপন্যাস কিন্তু বেশি নাই। তো দেখা যায় যে জসিমউদ্দিন থেকে প্রশ্ন আসলে ওই ওনার উপন্যাসটা নিয়ে আসে, বা ওনার গ্রামের বাড়ি কোথায় এরকম নিয়ে আসে। তো এই প্রশ্নটা যদি আপনি আবার রিপিটেড অন্য কোথাও দেখেন, আপনি তখন বুঝতে পারবেন যে না, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, আপনার কাছে তখন এটারও ইম্পর্টেন্স আরো বেশি বাড়বে। এবং আপনি মনে মনে ভাববেন যে এই প্রশ্নটা আমাকে মনে রাখতে হবে, কারণ এই প্রশ্নটা কয়েকবার আসছে। ঠিক আছে? তো ইন জেনারেল এই জন্যই আপনি আসলে প্রশ্ন সমাধান পড়বেন। তো অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, প্রশ্ন সমাধান পড়ার ক্ষেত্রে অনেকেই যেটা করেন, প্রশ্ন সমাধান পড়তে পড়তে ব্যাখ্যাও পড়ে ফেলেন, দুনিয়ার সব ব্যাখ্যা পড়ে ফেলেন। তো দুনিয়ার সব ব্যাখ্যা যদি আপনি পড়ে ফেলেন, আপনার কাছে মনে হচ্ছে, খেয়াল করেন, মনে করেন একটা প্রশ্নের মধ্যে জসীমউদ্দিন নিয়েই কিন্তু সব কথা কিন্তু ওই ব্যাখ্যার মধ্যে থাকবে না। কিন্তু আপনাকে কি করতে হবে প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে কিন্তু জসীমউদ্দিন সম্পর্কে সব তথ্যগুলো জানতে হবে। বাট আপনি যে প্রশ্ন সমাধানটা পড়তেছেন, ওই প্রশ্ন সমাধানের মধ্যে কিন্তু জসীমউদ্দিনের সমস্ত তথ্য নাই। কিন্তু আপনি মনে মনে একটা স্বস্তি বোধ করতেছেন, ও জসীমউদ্দিনের স্বজন বদিয়ার ঘাটের সম্পর্কে কিছু কথা পড়লাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোই শেষ না। তো এটা একটা ইনকমপ্লিট প্রিপারেশন। তো এক্ষেত্রে প্রশ্ন সমাধান আপনি যখন পড়বেন, তখন প্রশ্ন উত্তর এভাবে করে পড়বেন। হ্যাঁ, তবে এক্ষেত্রে একটা কথা থেকে যায়, অনেকেই প্রশ্ন সমাধান পড়ার ক্ষেত্রে প্রশ্ন পড়েন এবং সমাধান বা অ্যান্সারটা যখন পড়তেছেন, অনেকেরই এটার ব্যাখ্যার প্রয়োজন মনে করেন, এটার ব্যাখ্যা দরকার, ব্যাখ্যা ছাড়া উনি মনে রাখতে পারেন না। হ্যাঁ, তখন আপনি ব্যাখ্যাটা পড়ে নিলেন। তবে আপনার কিন্তু দুনিয়ার সব প্রশ্নের ব্যাখ্যা পড়ার দরকার নেই। কেন দরকার নেই জানেন?
আমি এক্সাম্পল দিই, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছে? এই প্রশ্নের ব্যাখ্যার কি আদৌ প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? কেন মনে করেন জানেন? মানে কারণটা হলো ছোটবেলা থেকে আপনি এই প্রশ্নটা এবং এই উত্তরটা শুনে শুনে অভ্যস্ত। বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাই না? এটা সবাই আমরা জানি। তিনি লেটো গানের দলে যোগ দিয়েছিলেন, তাকে দুখু মিয়া নামে ডাকা হইতো, তাই না? তিনি লাঙ্গল পত্রিকায় লিখতেন, আছে না? তার সম্পর্কে আমি জানি না, এগুলো আমরা ছোটবেলা থেকে কিন্তু শুনে আসছি। এখন আপনার সামনে যখন প্রশ্ন সমাধান আসলো, বিগত বছরের প্রশ্ন সমাধান, আপনার কিন্তু এই প্রশ্নটার ব্যাখ্যা পড়তে হবে না, ঠিক আছে? তাহলে আপনার ব্যাখ্যাটা পড়তে হয় কোথায়? আপনার ব্যাখ্যাটার প্রয়োজন পড়ে আপনি যখন নতুন প্রশ্ন দেখেন তখন। কেন? কারণ আপনার সাইকোলজি চিন্তা করতেছে ব্যাখ্যাটা পড়া দরকার, ব্যাখ্যা না পড়লে আমি বুঝি না। বাট বিগত বছরের প্রশ্ন সমাধান পড়ার ক্ষেত্রে ওয়্যার হাউস বিল্ড আপ করাটা খুব জরুরি ব্যাখ্যা পড়ার চাইতে। আপনারা যে ভুলটা অধিকাংশ প্রার্থী এই ভুলটা করে থাকেন, বেশি ব্যাখ্যা পড়তে যেয়ে আপনি প্রশ্ন এবং উত্তর মনে রাখতে পারেন না। আপনার প্রশ্ন এবং উত্তর মনে রাখাটা খুব দরকার, একই সাথে উত্তর এবং একই সাথে প্রশ্ন। বেশি ব্যাখ্যা এখন তো এটার কোনো প্রয়োজন, যেটা যদি আপনারা একান্তই আপনি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ আমি এটা ব্যাখ্যা ছাড়া মনে রাখতেই পারছি না, এটা সেটার জন্য ভিন্ন ব্যাপার। কিন্তু গণহারে সব প্রশ্নের জন্য আপনি ব্যাখ্যা পড়ে যে মনে রাখাটা কিন্তু টাফ, অনেক টাফ। এবং আপনার মধ্যে যদি কোনো আগ্রহ না থাকে, আপনি কোনো কিছু মনে রাখতে পারবেন না, ব্যাখ্যা পড়েও মনে রাখতে পারবেন না। এবং প্রথমত আপনাকে আপনার মধ্যে একটা আগ্রহ ডেভেলপ করতে হবে, যে পড়তে যখন বসবেন তখন একটা সেলফ মোটিভেশন নিজেকে দেওয়া, অটো সাজেশন নিজেকে দেওয়া, আমি এতক্ষণ এই পড়াটা পড়বো, আমি আজকে এই পড়াটা পড়বো, আগামী মাসে আমার একটা পরীক্ষা আছে, আমি পরীক্ষাতে ভালো করব। এ ধরনের কিছু পজিটিভ কথা দিয়ে পড়াশোনা শুরু করা। কারণ আগ্রহ না থাকলে আপনি ভাইবেন না যে একটা বই পড়ার পরে আপনার মস্তিষ্ক আপনাকে হেল্প করবে মনে রাখার জন্য, এতটা সহজ না। কোন বই কিনবেন? বিসিএস প্রিলির, মানে এক্ষেত্রে প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে বিসিএস প্রিলির প্রশ্ন ব্যাংক আমি বলবো এক্ষেত্রে পড়ার জন্য। বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধানও আপনাকে করতে হবে, আপনি ব্যাংকের প্রস্তুতি নেন বা যেটাই নেন। বিসিএস প্রিলির প্রশ্ন ব্যাংকের জন্য প্রফেসরসের বই আছে, ওরাকলের বই আছে, বা অন্য অন্য আরো কিছু বই থাকতে পারে, জয়কলিরও বই থাকতে পারে। বিসিএস প্রিলির প্রশ্ন ব্যাংক পড়ার ক্ষেত্রে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। তবে ওই যে একই বিসিএস প্রিলির প্রশ্ন ব্যাংকের পড়ার ক্ষেত্রেও ব্যাখ্যা পড়ে ফেলেন অনেকে। তবে আমি অবশ্যই বলবো, মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়া মানে হচ্ছে আপনার মধ্যে ওয়্যার হাউস বিল্ড আপ করা। আপনি যত বেশি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়বেন তত বেশি আপনার মধ্যে ওয়্যার হাউস বিল্ড আপ হবে। হ্যাঁ, একটা কথা সত্য, ম্যাথের বেলায় এবং ইংরেজির বেলায় সমাধানটা দরকার আছে। ম্যাথের বেলায় এবং ইংরেজির বেলায় সমাধানের প্রয়োজন আছে, বিশেষ করে ইংরেজির গ্রামারে, ইংরেজির ভোকাবুলারিতে সমাধানের প্রয়োজন আছে। সমাধান দেখবেন, ম্যাথের বেলাতেও দেখবেন, অবশ্যই ফলো করবেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে ব্যাংকের জন্য প্রফেসর আছে, রিসেন্ট আছে, ইমিনেন্ট আছে, ওয়ান প্লাস আছে, এদের বইগুলো দেখতে পারেন। তবে এক্ষেত্রে আপনারা যেটা শুনতে চান, যারা অনলাইনে পড়ায়, যারা মেন্টর, যেটা আমিও পড়াই, আমাদের কাছ থেকে আপনারা যে প্রশ্নটার উত্তরটা শুনতে চান সেটা হচ্ছে কোনটা বেস্ট হবে। তো ওই যে বললাম যে প্রশ্ন সমাধান পড়ার ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে সাজেশন দিব সেটা হচ্ছে আপনি ওয়্যার হাউস বিল্ড আপ করেন। কোনটা বেস্ট হবে সেটা, সেটার চাইতে এটা আপনি খুঁজে বের করেন যে আপনি কত সংখ্যক প্রশ্ন নির্ভুলভাবে সমাধান করতে পারলেন। এটা খুব ইম্পর্টেন্ট। আর নির্ভুল কথা যেটা আমরা বললাম, যে অনেক জায়গাতেই আসলে মনে করেন ভুল ভ্রান্তি, এগুলো কিছু কিছু বই থাকতেই পারে, এগুলো থাকেই, মানে ভুল ভ্রান্তিবিহীন কোনো বই আসলে নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে কম্পারেটিভলি আপনারা যদি দেখতে চান, মানে যদি জব সলিউশনের বা বিশেষ করে বিগত বছরের প্রশ্ন সমাধানের জন্য ইমিনেন্টের, রিসেন্টের প্রফেসরের যদি বুক রিভিউ দেখতে চান, আমার প্রোফাইলে বুক রিভিউ আছে, আপনারা দেখে নিতে পারেন ওখানে আসলে কি কি আছে। তবে এক্ষেত্রে বইগুলা মোটামুটি মোটা এবং আপনাকে বেশ সময় নিয়ে পড়তে হবে। তো এক্ষেত্রে আমি যেটা আপনাকে সাজেশন দিব, যে বললাম যে যদি আপনি মানে প্রশ্ন সমাধান, শুধুমাত্র প্রশ্ন সমাধানে যেতে চান, প্রশ্ন এবং সমাধান, প্রফেসরের বইটা হচ্ছে আপনার প্রশ্ন ভিত্তিক। দুই ধরনের বই আছে মার্কেটে, একটা হলো প্রশ্ন সমাধান ভিত্তিক, মানে পরীক্ষা ভিত্তিক আর কি। মনে করেন SO23 হইলে SO23, তারপরে SO22, অথবা অফিসার 22, অফিসার জেনারেল 22, অফিসার ক্যাশ 22, জনতা RC 22, এরকম ভিত্তিক প্রশ্ন সমাধান আছে। এবং আরেকটা বই, আরেক ধরনের বই আছে, সেটা হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক। মনে করেন বাংলা বাগধারা, এই বাগধারার থেকে ওই এসওতে কয়টা প্রশ্ন আসছে, অফিসারে কয়টা প্রশ্ন আসছে, সবগুলো ওইখানে সমাধান দেওয়া থাকলো। দুই ধরনের আছে আর কি। এখন আপনারা যেটা ফলো করতে চান আপনারা সেটা ফলো করতে পারেন। তবে এখন আমার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে প্রশ্ন সমাধান ভিত্তিক বই ফলো করা, চ্যাপ্টার ভিত্তিক বই ফলো করা না। কেন না?
কারণ চ্যাপ্টার ভিত্তিক বই আপনি আবার পড়বেন পরে। মানে আপনারা যারা এটা পছন্দ করেন, আমি একটা জরিপ করেছিলাম যে প্রশ্ন সমাধান ভিত্তিক আপনাদের পছন্দ নাকি চ্যাপ্টার ভিত্তিক বই পছন্দ বিগত বছরের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে। বেশিরভাগ মানুষই উত্তর করেছেন চ্যাপ্টার ভিত্তিক বই ওনাদের পছন্দ। আমি পরে কারণটা খুঁজে বের করলাম যে এটার কারণ হচ্ছে ওনারা আর কোনো বই পড়তে চায় না, ওই ওই বইটাই পড়তে চায়। মানে ওই বইটাই পড়তে চায়, তাও এবং বারবার প্রিলি ফেল করে হতাশ হইতে চায়। হ্যাঁ, তো এটা হলো মূল কারণ, কারণ অল্প বইয়ের উপরে শেষ করে দিতে চায়, কারণ ওই বইটাও কিন্তু অনেক মোটা। ওই বইটাও মনে করেন 500-600 টাকা একটা বইয়ের দাম, ডেফিনেটলি অনেক দাম বইটার। এই ধরনের বইগুলোর দামও অনেক। তো দেখা গেলো যে এত মোটা একটা বই আপনারা কিনলেন, কিনে যদি প্রিলি পেশ কেউ মনে করেন প্রিলি ফেল করে, তার মধ্যে মন মন খারাপ চলে আসে। এই কারণে চ্যাপ্টার ভিত্তিক পড়তে চায়। কিন্তু এই চ্যাপ্টার ভিত্তিক পড়াটার মধ্যে কিন্তু আপনার মধ্যে কিন্তু মানে বেসিক বেসিক ব্যাপারগুলো কিন্তু আসতেছে না। আপনি কিন্তু জানতেছেন না বেসিক বিষয়টা আসলে বিষয়টা কি। ওই যে বললাম বেসিক বিষয়টা হলো, ধরেন আপনি রবীন্দ্রনাথ সম্পর্কে জানেন, বাংলাতে রবীন্দ্রনাথ সম্পর্কে এমন কোনো তথ্য নাই যেটা আপনার অজানা, এটা হচ্ছে বেসিক। ঠিক আছে। ম্যাথের বেসিক ব্যাপারটা কি? ম্যাথের বেসিক ব্যাপারটা হলো পার্সেন্টেজের চ্যাপ্টার আপনার খুব পছন্দ, পার্সেন্টেজের চ্যাপ্টার আপনি করলেন, পার্সেন্টেজের চ্যাপ্টার থেকে যেখান থেকে যেভাবে অঙ্ক আসুক না কেন আপনি পারবেন, এটা হচ্ছে বেসিক। মানে আপনার আপনার পারফরমেন্স এবং আপনার রেজাল্ট কথা বলবে। মানে আপনি আপনার বেসিক ভালো দেখে তো আপনি অঙ্কটা পারতেছেন, নাহলে তো আপনি পারতেন না। নাইলে আপনার কি হইতো, নাইলে দেখা যেত যে বিজনেস ফ্যাকাল্টির প্রশ্ন দিলে আপনি পারতেছেন, আর্টস ফ্যাকাল্টির প্রশ্ন দিলে আপনি পারতেছেন না। প্রশ্ন সমাধান ভিত্তিক করতে গেলে অনেক সময় এই ধরনের সমস্যা হয় আর কি। আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে। আচ্ছা, তারপরে বাংলাতে আসেন। বাংলাতে আপনারা কি কি বই ফলো করবেন? মূলত শিকড় বিগত প্রশ্ন বেসড প্রশ্ন, বিগত প্রশ্ন বেসড বই। এই শিকড়টা চ্যাপ্টার ভিত্তিকও আছে, আবার প্রশ্ন ভিত্তিকও আছে। আপনার কাছে যেটা মনে হয় আপনি কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। টেক্কা হচ্ছে বিরোচনের বেসিক বই। মানে বিরোচন নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করে যে হোয়াট ইজ বিরোচন। আমরা একবার একটা মানে একটা ব্যাচে আমরা বিরোচনের একটা আমাদের পিডিএফ দিয়েছিলাম। তো ওনারা বলতেছে বাংলা সাহিত্যের পিডিএফ আমরা পাইছি, কিন্তু বাংলা ব্যাকরণের কোনো পিডিএফ আমরা পাইনি। ব্যাকরণ ইজ মানে, তো এই হলো ব্যাপার, এটা হলো বিরোচন টাইপের। তারপরে হচ্ছে ব্যাকরণও আছে টেক্কাতে। তারপরে এটিএম একটা না মুখস্থ একটা বই আছে, ওখানে হচ্ছে বাগধারা, মানে মুখস্থ করার মতো যে টপিকগুলো আছে, উম, মনে রাখার মতো, যেমন ধরেন বাগধারা, তারপরে এক কথায় প্রকাশ, এই টাইপের সমস্ত কলাগুলো কিন্তু এটাকে এটা শুধু শুধু ছন্দটন্দ দেওয়া আছে। অভিযাত্রীদের ঠিক এরকম ছন্দ দেওয়া আছে। তারপরে তারপরে আহ, এবং এই বইগুলা অনেকগুলা ভর্তি পরীক্ষা বেসড বই। ভর্তি পরীক্ষা বেসড বই, তো আপনাকে আবার আবার ওই একই রকম ভাবে ভর্তি পরীক্ষার প্রিপারেশন আর ব্যাংকের বা বাংলার জন্য প্রিপারেশন বা বিসিএস এর বাংলা প্রিপারেশন প্রায় কাছাকাছি। মানে খুব বেশি পার্থক্য কিন্তু নাই ওগুলার ক্ষেত্রে। এডমিশন লিস্টের জন্য অগ্রদূতেরটা দেখতে পারেন। তবে এখানে বাংলাতে আসলে ভুল ভ্রান্তির ওরকম কোনো ইয়া হয় না যে এগুলা ভুল এগুলা ভুল, কারণ বাংলার জিনিসগুলো সব একই, প্রায় কাছাকাছি, জাস্ট খালি প্রেজেন্টেশনটা ভিন্ন। তবে প্রেজেন্টেশন ভিন্নতার জন্য ধরেন আপনি বাংলার প্রিপারেশনটা তো দুই রকম, একটা হলো ব্যাকরণ ভিত্তিক এবং আরেকটা হচ্ছে গ্রামার ভিত্তিক। তো যে মনে করেন অনেক সময় যেটা দেখা যায় যে হট হট যে মানে ইম্পর্টেন্ট টপিকগুলো যেখান থেকে মানে ইম্পর্টেন্ট টপিকগুলা যদি আপনি বেশি বেশি করে পড়েন, মনে করেন এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো সব পরীক্ষাতে আসে। আবার ছোট একটা চ্যাপ্টার আছে, যেমন এটা হলো বিরাম চিহ্ন, খুব ছোট চ্যাপ্টার, কিন্তু বিরাম চিহ্ন থেকে প্রশ্ন হয়। দ্বিরুক্ত শব্দ, খুব ছোট চ্যাপ্টার। সন্ধি, ছোট চ্যাপ্টার। এবং সন্ধি পড়ার ক্ষেত্রে ধরেন আপনি যদি মানে নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি যেগুলো আছে সবগুলো মুখস্থ করে ফেলেন, আপনার কিন্তু কষ্ট কমে যাবে। কিছু পড়ার কিছু নিয়ম আছে, দ্বিরুক্ত শব্দ পড়ার কিছু নিয়ম আছে। ওরা যে নিয়মের মধ্যে যেগুলো পড়ে, আপনি যদি সেই কাছাকাছি ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলেন, আপনার কিন্তু মনে থাকবে। এবং উপসর্গ অনুসর্গ পড়ার কিছু নিয়ম আছে। তো এক্ষেত্রে এগুলা এই বইগুলোর পাশাপাশি ডেফিনেটলি বাংলার 9-10 এর বোর্ড বইটা ফলো করবেন। ওখান থেকে এটা পড়লে কাজে লাগবে। মানে কিছু উপকার অবশ্যই পাবেন। আর অবশ্যই অবশ্যই বিগত বছরের প্রশ্ন তো আপনি পড়বেন। আর সাহিত্যর ক্ষেত্রে যেটা বলবো, সাহিত্যর ক্ষেত্রে পিএসসির 11 জন যে সাহিত্যিক আছে সেটা অবশ্যই অবশ্যই পড়বেন, এটা বাদ দিবেন না। পিএসসির 11 জন সাহিত্যিক সম্পর্কে মোটামুটি ডিপ একটা নলেজ থাকতে হবে। এরপরে এরপরে সাম্প্রতিকের ক্ষেত্রে দেখা যায় যদি এই মুহূর্তে কোনো সাহিত্যিকের মৃত্যুবার্ষিকী থাকে বা জন্মবার্ষিকী থাকে, যেমন ধরেন নভেম্বর মাসে হুমায়ুন আহমেদের জন্মদিন, হয়তো বা তখন ওই সময় হুমায়ুন আহমেদ নিয়ে একটু কিছু পড়লেন, বাট হুমায়ুন আহমেদ নিয়ে প্রশ্ন খুব একটা আসতে দেখা যায় না। ঠিক আছে। তারপরে ইংরেজিতে আসেন। ইংরেজিতে দুইটা পার্ট আপনারা সবাই জানেন, একটা হচ্ছে জিআরএ 333, তারপরে হচ্ছে আহ ভোকাবুলারি, একটা একটা হচ্ছে আপনার ভোকাবুলারি পার্ট এবং আরেকটা হচ্ছে নন ভোকাবুলারি পার্ট, মানে হচ্ছে গ্রামার অংশ। তো এই ভোকাবুলারি পার্টের মধ্যে, ভোকাবুলারি বলতে আমরা শুধু সিনোনিম অ্যান্টোনিম এগুলোই বুঝি। তারপরে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইডিয়মস এন্ড ফ্রেজ আছে, স্পেলিং আছে, এগুলোও কিন্তু ধরেন আপনার সেই ভোকাবুলারির মধ্যে পড়ে যায়। মানে ভয়েস চেঞ্জ,
ইডিয়ম, ভয়েস চেঞ্জ, রাইট ইউজেস অফ ভার্ব, ডিটারমাইনার্স, ন্যারেশন, সেন্টেন্স কারেকশন, এগুলো বাদে বাকি যা কিছু আছে মোটামুটি, মানে আর্টিকেল, পার্টস অফ স্পিচ, জেন্ডার পরিবর্তন, নাম্বার পরিবর্তন, প্রিপোজিশনটা অনেক ক্ষেত্রে ভোকাবুলারির মধ্যে আপনারা ফেলে দিতে পারেন, মানে বুঝতে পারেন দুই ধরনের প্রিপারেশন আছে। তো এই ক্ষেত্রে যে বইটা এখানে গ্রামারের জন্য ক্লিপস্টোফেল খুব ভালো একটা বই, ডেফিনেটলি এটার বাংলা ভাষণটা পড়তে পারেন। তবে ক্লিপস্টোফেল পড়ার জন্য আপনার ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে আপনি এই বইটা শেষ করতে পারবেন না। জিআর 333 ইউবিকুইটাস ফোরানের আমরা বলছি, এটার পিডিএফ আছে আমাদের মেন গ্রুপে, ওইটার বাংলা পিডিএফ আছে, আপনারা দেখতে পারেন, পড়তে পারেন। আর ওয়ান প্লাসের ভোকাবুলারি একটা বই আছে, ভোকাবুলারি আরো অনেক বই আছে, আরিফুর রহমানের আছে, ইমিনেন্টের ভোকাবুলারি আছে, রিসেন্টের ভোকাবুলারি আছে। শুধুমাত্র নাম এটা উল্লেখ করলাম তার মানে এই না যে বাকি বইগুলা আপনারা দেখবেন, আপনারা দেখতে পারেন, ওই ভোকাবুলারি গুলো পড়লেন। আর আরেকটা ব্যাপার, যে আমরা অনেক সময় যেটা দেখা যায়, কোনো কোনো বইতে ভুল পাইলে আমরা মনে করেন খুবই চিল্লাফাল্লা শুরু করে দিই, খুবই চিল্লাফাল্লা শুরু করি। মনে করেন আমরা যদি কোনো রাইটারের ভুল ধরতে পারি, মনে করেন আমরা চিল্লাফাল্লা, আমি নিজে হুমায়ুন আহমেদের ভুল ধরছি, বানানের ভুল, তাতে কি হয়েছে? তাতে কি হুমায়ুন আহমেদের মার্কেটিং কমে গেছে? হুমায়ুন আহমেদের জনপ্রিয়তা কমে গেছে? কখনো কমে নাই। তো বিষয়টা বোঝার চেষ্টা করেন যে প্রতিটা বইতেই কোনো না কোনো ত্রুটি থাকবে, এবং সেটা সব বইতেই আছে। রিসেন্ট পাবলিকেশনের বইতে অনেক ভুল আছে, আমরা সবাই বলি, আমরা এটা মোটামুটি একটা নোশন। হ্যাঁ, এটা অনেকেই বলে থাকেন। ওয়ান প্লাসের বইতেও অনেক ভুল থাকতে পারে। আমার আমার যে বই ছিল ব্যাংক ম্যাথ রিভিউ, ব্যাংক জিকে রিভিউ, এখানেও অনেক ভুল ছিল, কিছু কিছু জায়গায় অনেক ভুল আমরা নিজেরাও পেয়েছি, এবং যারা পাঠক তারাও আমাদেরকে বলেছে। তো বিষয়টা এরকম হচ্ছে, আপনি মানে সেই ব্যক্তিটা আসলে পারফর্মার, যে এই ভুলটাকে কারেকশন করে পড়ে ফেলে। ঠিক আছে, ভুলটাকে কারেকশন করে পড়ে ফেলে। আপনার মনে হইলে আপনি অথরিটিকে বলবেন দিস ইজ রং, দিস ইজ রাইট, দ্যাটস ইট। কিন্তু এটা কখনোই আশা করা উচিত না যে আপনি টাকা দিয়ে কিছু একটা বই কিনছেন, তার মানে এই না এটা কোরআন শরীফের মতো একদম নির্ভুল থাকবে। বিষয়টা কিন্তু এমন হবে না। ঠিক আছে, তো এই ধরনের এক্সপেকটেশন নিয়েই আপনারা বইগুলা কিনবেন, যেই বই কিনেন, আমি যেটা বলতেছি না, কারণ এখানে যতগুলো বই আছে সবগুলো বই নিয়েই এরকম মন্তব্যই থাকে। আর ক্লিপস্টোফলের ব্যাপারটা, যেটা ক্লিপস্টোফলের ইংরেজিতে বাংলা একটা ভার্সন আছে, দেখতে পারেন, যদি ভালো লাগে পড়েন। কারণ অনেকেই এটার আমি দেখছি পরামর্শ দিয়ে কোনো কাজ হয় না, পরামর্শ দিয়ে দেখছি কোনো কাজ হয় না বেশিরভাগ মানুষই। আবার আরেকটা বিষয় আছে এখানে, জিআরির এখানে যে জিনিসটা থাকা উচিত ছিল, জিআরির যে 27টা প্র্যাকটিস বুক আছে, তারপরে অনেকে আমরা দেখছি বিশেষ করে SO23টাকে FBS এর 501টা সেন্টেন্স কারেকশন একটা পিডিএফ আছে, বুঝছেন? তা আমরা দেখছি যে ছেলে পেলে এগুলোর প্রতি হুমড়ি খাইয়া পড়ছে। তো 501টা সেন্টেন্স কারেকশন আমি পড়ি নাই ভাই, আমি পড়িনি। আমাদের সময় ওখান থেকে প্রশ্ন হইতো, কিন্তু আমি পড়িনি, আমার পড়া আমার ভালো লাগে নাই পড়তে, আমার ভালো লাগে নাই পড়তে। তো আপনাদের জন্য যেটা যেটা আপনারা যেটা করেন, বেশিরভাগ ছাত্র মানে স্টুডেন্টরা যেটা করে, যে বেসিক ডেভেলপমেন্টটা বাদ দিয়ে তারা আসলে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তারা জিআরএ 333 পড়ার পরে মনে করে, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে জিআরএ 333 পড়লে, বা ওয়ান প্লাসের ভোকাবুলারি বা রিসেন্টের ভোকাবুলারি পড়লে, বা বিগত বছরের 1000 ভোকাবুলারি পড়লে আমরা কয়টা ভোকাবুলারি কমন পাবো? খুব কমন প্রশ্ন, আপনারা এই প্রশ্নগুলো করেন। ইভেন তো আমাদের ম্যাথ বই নিয়ে আপনারা প্রশ্ন করেন যে আপনাকে এই বইটা পড়লে আমরা কয়টা ম্যাথ কমন পাবো। এইটা এইটা টোটালি এম্বারেসিং একটা প্রশ্ন। এটা শুধু আমার জন্য না, আপনি যদি হুমায়ুন আহমেদকেও প্রশ্ন করতেন যে স্যার আপনার বইটা পড়ার পরে আমি কয়েক টাকার আনন্দ পাবো, আপনার বইয়ের দাম তো 350 টাকা। আপনি যদি হুমায়ুন আহমেদকে প্রশ্ন করতেন, তো হুমায়ুন আহমেদ স্যার নিজেও কষ্ট পাইতো। বুঝতে পারছেন বিষয়টা? তো এই হলো, এই ধরনের প্রশ্ন আমরা বারংবার পাই। তো এখন মোটামুটি মার্কেটিং এর ভাষায় বলতেই হয় যে আপনি 10% কমন পাবেন, এটা আমরা বলতে বাধ্যই, আর কি, কিছু করার নেই। আচ্ছা, এরপরে আমাদের বাজারে যতগুলো বই আছে ইংরেজির, হ্যাঁ, যেই বইগুলো আমরা জানি, মনে করেন আমরা নিড নামে একটা বই আছে, মাস্টার একটা বই আছে জাহাঙ্গীর ভাইয়ের। তো এই বইগুলো অনেকগুলো বই আছে, মানে ইংরেজিতে ইংরেজির জন্য যতগুলো বই আপনারা দেখেন মার্কেটে, ব্যাংক জবের বা জবের সাথে সাথে, এগুলো ম্যাক্সিমামের বেসমেন্ট হচ্ছে এডমিশন টেস্ট। ওখানে অনেক বেশি প্রশ্ন, এবং অনেক প্রশ্ন হচ্ছে এডমিশন টেস্ট বেসড প্রশ্ন, অনেক বেশি। তো এক্ষেত্রে এ পড়ার দুটা নিয়ম আছে। হ্যাঁ, একটা হচ্ছে যখন আপনি গ্রামারের নিয়মগুলো খুব ভালো করে জানবেন, বিশেষ করে ক্লিপস্টোফেলের বইটার কথা বলার উদ্দেশ্য হলো এইটাই। আপনি যখন গ্রামারের নিয়মগুলো ভালো করে জানবেন, তখন আপনার জন্য প্রশ্নটা যেমনই হোক না কেন আপনি কভার দিতে পারবেন। কিন্তু যখন আপনি গ্রামারের নিয়ম না জেনে শুধু প্রশ্ন সমাধান পড়তে যাবেন, তখন আপনার কাছে কিন্তু দেখা যাবে, যদি আপনি একই নিয়ম বারবার ওখানে পড়বেন হয়তোবা, কিন্তু আপনার কাছে বিষয়টা মানে আপনার মনে খুব শক্তভাবে ব্যাপারটা গেঁথে যাবে না। তখন আপনি ওই প্রশ্নগুলো খুঁজবেন, আপনি পরীক্ষার হলে যে ওই প্রশ্নগুলো খুঁজবেন, দেখা যাবে যে একই রুলসের মধ্যে পড়ছে, কিন্তু আপনার প্রশ্নটা কমন পড়ে নাই। এই কারণে আপনি কিন্তু অ্যান্সারিং এর চেষ্টাও করবেন না, কেন? ওই যে আপনার মস্তিষ্কের মধ্যে প্রশ্ন সমাধান ঘুরে বেড়াচ্ছে। বাট আপনি যখন গ্রামার পড়বেন, গ্রামারের নিয়মগুলো সম্পর্কে জানবেন, তখন কিন্তু আপনি অ্যাটেম্প করার চেষ্টা করবেন যে হ্যাঁ, আমি দেখি তো এই ভয়েস চেঞ্জটা আমি পারি কিনা।
কিন্তু যদি আপনি শুধুমাত্র প্রশ্ন সমাধানের উপরে বেসমেন্ট করে ইংরেজির প্রিপারেশন নেন, তখন আপনার কি কি হবে, আপনি তখন প্রশ্ন খুঁজবেন আর উত্তর খুঁজবেন, এরকম তখন সমস্যা পড়ে যাবেন। আর আর গ্রামারের জন্য যদি আপনার গ্রামার ভালো না লাগে, ধরেন যে আগে কখনো গ্রামার পড়ে নাই, তাহলে আপনার কি করা উচিত? আপনার যদি গ্রামার ভালো না লাগে কোনো সমস্যা নাই তো, আপনি আপনি স্পেলিং পড়বেন, ইডিয়মস এন্ড ফ্রেজ পড়বেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বেন, আর্টিকেল পড়বেন, জেন্ডার পড়বেন, নাম্বার পরিবর্তন পড়বেন। এগুলো তো গ্রামার না, এগুলো কি গ্রামার? এগুলো তো মোটেও গ্রামার না। পার্টস অফ স্পিচ পড়বেন, কোনটা কোন পার্টস অফ স্পিচ, আপনি সিনোনিম অ্যান্টোনিম পড়বেন, হ্যাঁ, আপনি হচ্ছে অ্যানালজি পড়বেন। এবং যে বললাম যে জিআরই 27টা ওয়ার্কবুক আছে ওটার মধ্যে, এবং দেখা যায় যে বিআইবিএম যখন প্রশ্ন করে তখন অ্যানালজি সব সময় দেয়, এবং ওরা ওই 27টা যে প্রবলেম আছে সেখান থেকে সব সময় দেয়। তারপরে পিয়ারসনের একটা ইংরেজি বই আছে আমাদের, সোশ্যাল সায়েন্স যখন প্রশ্ন করে, সোশ্যাল সায়েন্স বা ইকোনমিক্স যখন প্রশ্ন করে, তখন পিয়ারসনের বই থেকে সিনোনিম অ্যান্টোনিম তুলে দেয়, পিয়ারসনের বই থেকে ইডিয়মস এন্ড ফ্রেজ তুলে দেয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুলে দেয়, এরকম কিন্তু অনেক অনেক পরীক্ষা দেখা যায় আর কি। তো গ্রামার যাদের ভালো লাগে না তারা আপনি নন গ্রামার বেসড প্রিপারেশন নিতে পারেন। আর গ্রামার ভালো লাগে না মানে এই না যে গ্রামারকে আবার দূরে সরাই দিয়ে না, বিগত বছরের প্রশ্নগুলো আপনি পড়েন, ঠিক আছে? তো বইয়ের নাম আমরা বললাম যে আপনাদের কাছে যদি ভালো লাগে, বইয়ের নাম বলেছি, যারা লাইভে আছেন তারা হয়তো শুনেছেন, ক্লিপস্টফেল মাস্টার পড়তে পারেন, ওয়ান প্লাস ভোকাবুলারি প্রতি, ইউবিকুইটাস 400, জিরে 333। অনেকে আবার এই প্রশ্ন করবেন যে ওয়ান প্লাসের ভোকাবুলারি যদি আমরা কিনি বা ভোকাবুলারির যে কোনো বই যদি আমরা কিনি, তাহলে কি জিরে 333 বা ইউবিকুইটাস 400 এটাকে কিনতে হবে? এটা ভাইয়া কিনতে পারবেন, এটা পিডিএফ পাওয়া যায় আর কি, আমাদের গ্রুপে আছে। তো মানে পড়তে হবে কিনা এই প্রশ্ন অনেকে করেন আর কি, আমার মনে হয় না দরকার আছে। যদি আপনার আহ, মানে আপনি যদি ডিপলি প্রিপারেশন নিতে চান তাহলে পড়তে পারেন, তাইলে আপনি পড়েন, নাইলে আপনার পড়ার দরকার নেই। কারণ আমাদের সময় অনেকে দেখা যায়, মনে করেন আজকের পরীক্ষা জিআরই 333-এর আমার একটা শীট থেকে জিআরই 333 থেকে একটা ওয়ার্ড কমন চলে আসলো, আমি ফেসবুকে একটা পোস্ট করলাম। তো করার পরে আপনার কাছে মনে হবে সব ভোকাবুলারি মনে হয় জিআরই 333 থেকে আসে। মানে আমরা এই ধরনের, মানে এই ধরনের পোস্ট দেখে অভ্যস্ত, এটা আমাদের একটা বড় সীমাবদ্ধতা, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার, আমাদের মূল গ্রুপে 1000 প্রিভিয়াস ভোকাবুলারির একটা পিডিএফ আছে, 1000 প্রিভিয়াস ভোকাবুলারি। তো 1000 প্রিভিয়াস ভোকাবুলারি পড়লে আমার মনে হয় না আর কিছু দরকার আছে, সব ভোকাবুলারি আপনার কমন পড়বে ব্যাপারটা কিন্তু এরকম না, 100% বলে কোনো শব্দ নাই। তবে ম্যাক্সিমাম সময় যেটা দেখা যায়, আর আরেকটা ব্যাপার, ভোকাবুলারি যদি আপনি শুধু পরীক্ষা পাসের জন্য পড়েন, আপনি কখনো পরীক্ষাতে ভোকাবুলারি কমন পাবেন না। ভোকাবুলারিটা পড়বেন আপনি শব্দ ভান্ডারকে মজবুত করার জন্য, ডেফিনেটলি। এখন শব্দ ভান্ডারকে মজবুত কেন করার দরকার আছে? শব্দ ভান্ডারকে মজবুত করার দরকার হচ্ছে এই জন্য, কারণ রিটেন পরীক্ষাতে আপনাকে ফ্রি হ্যান্ড লিখতে হবে। এখন প্রিলিমিনারিতে যদি আপনার শব্দ ভান্ডার মজবুত না থাকে, রিটেন পরীক্ষাতে আপনি কয়টা শব্দ মুখস্থ করবেন? রিটেন পরীক্ষার আগে তত সময় পাওয়া যায় না, তাই না? আচ্ছা, তারপরে আমরা ম্যাথে আসে। ম্যাথে দুইটা বইয়ের কথা, ম্যাথে খায়রুলের বই, খায়রুল ভাইয়ের বই, আর হচ্ছে আমাদের একটা বই আছে ব্যাংক ম্যাথ রিভিউ, ডেফিনেটলি আমাদের বইয়ের কথা আমরা বলবোই, এটাই স্বাভাবিক। আর আমাদের বইটা বর্তমানে মার্কেটে নাই, খায়রুল ভাইয়ের বইটা মনে, খায়রুল ভাই ম্যাথ বই সবসময় মার্কেটে থাকে। তবে এক্ষেত্রে আমি আমি ধরে নিলাম যে আপনি ম্যাথ আগে কিছু করেন নাই। অনেকেই বলেন যে ম্যাথ ভাইয়ের দুইটা, আমাদের কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা বলতে, প্রিলিমিনারি ম্যাথ আসে ইংরেজি ভার্সনে, রিটেনে ম্যাথ আসে বর্তমানে বাংলা ভার্সনে, বর্তমান প্রেক্ষাপটে, হ্যাঁ। তো অনেকেই আবার এটা নিয়ে খুব কনফিউশনে পড়ে গেছে। বেশিরভাগ অনেকেরই আমরা পোস্ট দিতে দেখেছি বা আমাদের প্রশ্ন করতে দেখেছি, বলছেন ভাই আমার ইংরেজিতে আমার ম্যাথের ডিজিট বাংলায় আসে না। এটা আপনার ইন্ডিভিজুয়াল প্রবলেম, হ্যাঁ, আপনি এটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তাহলে, ম্যাথগুলো করার ক্ষেত্রে, মানে আমি যেভাবে ম্যাথ ফলো করেছি, আমি নিজে স্ট্যাটিস্টিক্সের ছাত্র, আমি নিজে স্টুডেন্ট পড়িয়েছি ম্যাথের, কিন্তু তারপরেও আমি যেটা ফলো করেছি আমি সেটা বলি আপনাদেরকে। বিগত বছরের প্রশ্ন সব সমাধান করে ফেলা প্রথম কাজ এটা। বিগত বছরের প্রশ্ন যখন সমাধান যখন আপনি করবেন, তখন আপনি নোট ডাউনও করে ফেলবেন। এখন আপনি অনেকে বলবেন যে নোট করতে তো অনেক সময় লাগে, নোটটা আপনি আপনি আসলে কিভাবে করবেন? নোটটা করবেন এভাবে, যেটা আপনার মনে থাকে না সেটারে আপনি প্রশ্ন লিখবেন এবং সমাধানটা লিখবেন। এবং আমরা কিন্তু ম্যাক্সিমাম ছেলেপেলে ম্যাথ পারি, ম্যাথ বুঝি, কিন্তু পরীক্ষার হলে আমার ম্যাথ মিলে না। পরীক্ষার হলে ম্যাথ আমরা সমাধান করতে পারি না, তার কারণ হচ্ছে ম্যাথের প্রশ্ন বুঝি না। উত্তর আপনি পারেন, কিন্তু ম্যাথের প্রশ্ন বুঝেন না বলেই আমি উত্তরটা বের করতে পারি না। এর প্রধানতম কারণ হচ্ছে প্র্যাকটিস কম। আমার না দেখে অঙ্ক আমরা করি না, আমরা সব দেখে দেখে অঙ্ক করি। যখন আমরা ম্যাথ প্র্যাকটিস করতে যাই, ধরেন আপনি খাইরুল ভাইয়ের বইটা আপনি কিনলেন, কিনে আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করতে যাবেন, তখন কি হবে? ম্যাথ প্র্যাকটিস করতে গেলে তখন আপনি মনে করেন সমাধান যেভাবে সমাধান দেখে আপনি অঙ্কটা করে ফেললেন, দেখুন শেষ, আপনি মনে করতেছেন আমি বুঝে ফেলছি, আমার অঙ্ক শেষ না। এটা মোটেও ওয়াইজ কোনো সমাধানের প্রসিডিউর না। প্রসিডিউরটা হবে এমন, আপনি ম্যাথটা বুঝবেন, বুঝে বুঝে নিজে নিজে সমাধান করার চেষ্টা করবেন।
ঠিক আছে? আচ্ছা, এখন আপনি তো বলবেন যে ভাই আমি তো ম্যাথে কাঁচা। ঠিক, তাইলে আপনাকে শুরু করতে হবে কিভাবে? ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম নামতা এবং সূত্র। আপনি অবশ্যই ফর্মুলা পড়বেন এবং নামতা মুখস্থ করবেন। আচ্ছা, নামতার সাথে সাথে এখানে বর্গ এবং ঘন এটা মুখস্থ করবেন। বর্গ এবং ঘন ১ থেকে ২০ পর্যন্ত বর্গ এবং ঘন মুখস্থ করবেন ক্যালকুলেশন সিম্পলিফিকেশনের জন্য। এবং ম্যাথমেটিক্সের যে বিষয়টা আরেকটা গুরুত্বপূর্ণ, আপনি ম্যাথ, আমি এরকম অনেক মানুষকে দেখছি যারা ম্যাথ মুখস্থ করে। প্রিলিমিনারি পরীক্ষায় আপনি ম্যাথ মুখস্থ করে পার পাবেন, রিটেনে তো পার পাবেন না। পাবেন না। অনেক ছেলেপেলেকে দেখছি মুখস্থ ম্যাথ করে ব্যাংকে চাকরি করতেছে, বিসিএস ক্যাডার হয়েছে, বহুত আছে, বহুত নাই যে তা না, আছে, নাই যে তা না, অবশ্যই আছে। এখন আপনি কি চাচ্ছেন তার উপর আসলে নির্ভর করে। এখন আপনি যদি মুখস্থ করতে চান আপনি মুখস্থ করেন, কেউ তো এখানে জোর করে নাই আপনাকে। বুঝতে পারছেন তো ভাইয়া? না, আপনার জীবন চলার জন্য যতটুকু ম্যাথ জানা দরকার আপনি ততটুকু ম্যাথ জানলেই হয়েছে। চাকরির পরীক্ষার ম্যাথ আপনি পারেন কি পারেন না, এবং পারার জন্য যদি আপনি মুখস্থ করে ম্যাথ করেন, অসুবিধা কোথায়? আমি তো তাতে কোনো অন্যায় দেখি না, কোনো অন্যায় নেই তাতে। আপনার যদি মনে হয় আপনি করেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি সফল হন ডেফিনেটলি ইউ আর দ্য গেইনার, তাই না? এখন মূল কথা হলো যারা মুখস্থ করতে পারে না তারা কি করবে? যারা মুখস্থ করতে পারে না তারা প্রথমে সূত্র থেকে শুরু করবে, নামতা পড়বে, বর্গ পড়বে, ঘন পড়বে, ক্যালকুলেশন সিম্পলিফিকেশন শিখবে, জানবে, বুঝবে, বীজগণিত চ্যাপ্টার শুরু করবে, গড় পড়বে, বয়স পড়বে, পার্সেন্টেজ চ্যাপ্টারটা পড়বে, সুদ কষা পড়বে, সময় ও কাজ শেষ করবে, পরিমিতি, সেট সিরিজ, সমীকরণ, ইন্টারেস্ট। এই চ্যাপ্টারগুলো হচ্ছে ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে কোনো পরীক্ষার জন্য। সেটা এফবিএস নিয়ে থাকুক, সেটা আর্টস ফ্যাকাল্টি নিয়ে থাকুক, সেটা বিআইবিএম নিয়ে থাকুক, আইবিএ নিয়ে থাকুক। এবং এই টপিকগুলো প্রিলি এবং রিটেন দুইটার জন্যই ভাইটাল। প্রিলি এবং রিটেন দুইটার জন্যই ভাইটাল। পয়েন্ট টু বি নোটেড। এখনকার দিনের সিলেবাসে বলা আছে যে মাধ্যমিক বেসড প্রশ্ন হবেই। তো অনেকে বলেন যে 9-10 বইটা কি পড়ার দরকার আছে? অনেকে আমাকে এই প্রশ্নটা করে থাকে। 9-10 বই পড়ার দরকার আছে, আবার নাইও। হ্যাঁ, 9-10 বই আপনি পড়তে পারেন। যেমন আমরা মনে হয় কোনো একটা গ্রুপে কোনো একটা ইয়েতে 9-10 বই দাগাই দিয়েছিলাম কোনো একটা ইয়েতে। আচ্ছা না, আমরা একটা সিকোয়েন্স নেওয়ার চেষ্টা করতেছি, মানে একটা অ্যাটেম্প্ট নেওয়ার চেষ্টা করতেছি যেখানে 9-10 বইটা আমরা দাগাই দিব। ও দিয়েছি, আমাদের মেইন গ্রুপে আছে, ক্যারিয়ার এড ফর ব্যাংক অ্যান্ড বিসিএস গ্রুপে নবম দশম শ্রেণীর মানে রিটেনের জন্য, এটা রিটেনের জন্য ওই বইটা দাগানো আছে, মানে কোন কোন ম্যাথগুলো করতে হবে ওই বইটা দাগায় দেওয়া আছে, মার্কিং করা আছে। তো আপনি ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে হবেই বলে কোনো কথা নেই। অনেকেই বলেন ভাইয়া আমি তো আহ, খাইরুল ভাইয়ের ম্যাথ করছি অথবা আগারওয়াল করছি, আমাকে কি আবার 9-10 বই করতে হবে? এই প্রশ্নটা অমূলক। কেন কারণ জানেন? কারণ আপনি হচ্ছে খাইরুলের বই থেকে ম্যাথ করছেন কমন পাওয়ার জন্য, বোঝার জন্য করেন নাই। বুঝতে পারছেন তো? এই কারণে এই প্রশ্নটা আপনারা করেন। আর 9-10 বইটা করার চাইতে, 9-10 বই যে আগে কখনো করা নাই সেটা করার চাইতে সবচেয়ে বেস্ট একটা উপায় হচ্ছে যে আপনি যদি ম্যাথের একটা স্টুডেন্ট পড়ান ক্লাস 8-এর বা 7-এর বা 6-এর, আপনার ম্যাথ এমনিতেই ঠিক হয়ে যাবে। চাকরির পরীক্ষার ম্যাথ আপনি দেখবেন এমনিতে পারতেছেন, খুব সহজ ব্যাপার। আর এক্ষেত্রে আরেকটা ইস্যু আছে পরিমিতি বেসড প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, যাদের জ্যামিতিতে দুর্বলতা আছে তারা আসলে পরিমিতি বেসড প্রিপারেশন নিতে গেলে কষ্টে পড়ে যাবেন, কষ্ট হবে, জ্যামিতির বেসিকটা একটু ঠিক করতে হবে। আর যদি ম্যাথে এক্সপার্ট না হন, আর আরেকটা ব্যাপার অনেকেই প্রশ্ন করেন যে ব্যাংকে চাকরি করতে হলে ব্যাংক ম্যাথে অনেক ভালো হইতে হয়, হিসাব নিকাশে অনেক ভালো হইতে হয়। দেখেন, হিসাব নিকাশে ভালো হওয়া আর ম্যাথে ভালো হওয়া কিন্তু এক জিনিস না, পার্থক্য আছে। ম্যাথে এক্সপার্ট হওয়ার দরকার নেই কেন। এখানে 20টার মধ্যে 10টা প্রশ্ন বিগত বছরের পরীক্ষা থেকে আসতেছে। আমি আবারও বলতেছি, বিগত বছরের পরীক্ষাতে প্রায় 50% ম্যাথ আসে, প্রায় 50%। সব পরীক্ষাতে আসে ব্যাপারটা এরকম না। একটা পরীক্ষাতে না আসলে আপনি বলতে পারবেন না কখনোই যে ভাইয়া যা বলছে ভুল বলেছে, কখনোই না। আপনি SO23 দেখেন যে ম্যাথগুলো আসছে অনেকটাই বিগত বছরের বেসমেন্ট বেসমেন্ট অফ দ্য বিগত বছর। হ্যাঁ, বা এর আগের পরীক্ষাগুলোতে দেখেন যে বিগত বছরের প্রশ্নের প্যাটার্নটা ফলো করে প্রশ্ন হয়েছে ম্যাথের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনি পারেন না কেন? কারণ হচ্ছে যে আপনি কমন পাইতে গেছেন, আপনি চিন্তা করতেছেন কমন পড়বে, আমি প্রশ্ন পড়বো, অ্যান্সার লিখে অ্যান্সার গোল্লা পূরণ করে দিয়ে আসবো। আপনি এই ধরনের অ্যাটেম্প্ট নিয়ে, এই ধরনের ইন্টেনশন নিয়ে পরীক্ষা দিতে গেছেন, যার কারণে আপনার কাছে মনে হয়েছে যে না, প্রশ্ন তো কমন পড়া নেই। এটা একটা বিগ রিজন অনেকের ক্ষেত্রে। আর এক্ষেত্রে যত বেশি বিগত বছরের প্রশ্ন সমাধান করবেন তত বেশি উপকার পাবেন। আর আরেকটা বিষয়, কিছু কিছু সিনিয়রকে পাবেন যাদের কাছে পরামর্শ নিতে যাবেন, তারা মনে করবে চাকরি পাওয়ার পরে মনে করতে পারবে না তারা কিভাবে চাকরি পেয়েছে।
তারা কিন্তু ডিরেকশন দিতে পারবে না আপনাকে ঠিক মতো। মানে অনেকেই আমরা এরকম বলে থাকি যে আমার মনে হয় যে আমার বড় ভাই একটা চাকরি পাইছে, সে তো কিছুই জানে না, এরকম হবে আর কি, মনে হতে পারে আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার ম্যাথ নিয়ে কোনো প্রশ্ন থাকলে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। স্যার SO24 এর কোর্স কি শুরু করবেন? প্রশ্ন, জি আমরা আমাদের ব্যাচ শুরু হবে জানুয়ারি মাস থেকে। অনুগ্রহ করে লাইভটি সেভ রাখবেন। আপনাদের প্রশ্ন বেশিরভাগেরই প্রশ্ন হচ্ছে যে লাইভটা সেভ, হ্যাঁ লাইভটা তো সেভ থাকবে ভাইয়া, লাইভ সেশন সেভ থাকবে, অসুবিধা নাই। আর জিকে এটা আমাদের ইউটিউব চ্যানেলেও দিয়ে দেওয়া হবে, কারণ আমাদের দীর্ঘদিনের একটা প্রশ্ন, হাউ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। অনেকেই এটা বলে থাকেন আমাদের একটা বুক লিস্ট দেন, তো বুক লিস্ট একটা দিয়ে দিলাম। এবং আরেকটা ব্যাপার আছে, অনেক দুর্নামের ক্ষেত্রে দুর্নামের সম্মুখীন হতে হয়, যেহেতু আমরা অনলাইনে পড়াই এবং আমাদের নিজেদের, আমার নিজের বই আছে, বর্তমানে মার্কেটে বইগুলো নাই। তো প্রশ্ন অনেকেই বলেন যে, যে মনে করেন আমি হয়তো বা বেসিক ভিউর কথা এখানে বলছি, MP3 কথা বলছি, ধরেন আপনি কোনো কারণে নাইম ভাইয়ের বইতে, কারণ যারা মোটামুটি এখন লেখে টুকটাক অনেকেই আমাদেরকে চেনে, আমরা ওনাদেরকে চিনি, তো দেখা গেল যে আমি ওনাদের বইয়ের কথা আপনাকে বললাম, রেফার করলাম, ওই বইটার মধ্যে কোনো একটা ভুল আছে, অথবা ওই বইটার মধ্যে কোনো একটা প্রশ্নের উত্তর ভুল আছে, বা কোনো একটা সমস্যা দেখা দিছে, আপনি তখন আমাকে বলবেন, আমাকে নক করে দুর্নাম বলা শুরু করবেন। আপনার পরামর্শ শুনে বইটা কিনলাম, এই বইটা পড়ে তো আমি ফেল করছি। বিষয়গুলো ঠিক এমন, এই কারণে আমরা অনেক ক্ষেত্রে কৌশলে কিছু পোস্ট এড়ায় যাই। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই হয়। তো তারপরেও যেটা আমরা দেখলাম যে না, আসলে তাহলে নতুনরা যাবে কোথায়, তাহলে নতুনরা যাবে কোথায়, ওদেরকে তো একটা ডিরেকশন দিতে হবে, ওদেরকে তো একটা ডিরেকশনের দিকে দিতে হবে, তাই না? ওদেরকে তো পথ দেখাতে হবে, নয়তো ওরা যাবে কোথায়? নইলে ওরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, ডিরেইলড হয়ে যাবে, দেখা যাবে যে ফালতু বই পড়া শুরু করে দেবে, এবং পরে আবার ধাক্কা খাবে বারবার, তাই না? যাই হোক, আমরা জিকেতে আসি। জিকে জিকে সবার জন্য স্পটলাইট জিকে কেমন? স্পটলাইট জিকে ভালো। আচ্ছা, এটা দিকে লিখতে ভুলে গেছি, স্পটলাইট জিকে বইটা ভালো খারাপ না, আমি নিজেও এটা পড়েছি, দেখেছি। আমাদের জিকে রিভিউটা আগে আসছিল, তারপরে হচ্ছে স্পটলাইট জিকে আসছে। ভালো বই, খারাপ না, আপনারা কিনতে পারেন। আমি দুঃখিত স্পটলাইটের কথা এখানে লিখি নাই, এটা ক্ষমা করবেন। অনেকে হয়তো বলবেন যে আজগর ভাই বলতে পারে যে ছোটন ভাই আমার বইয়ের কথা বলে নাই, বাট এরকম না। হয়তো বা শুনতে থাকবেন, অন্য কোনো ভিডিওতে শুনতেও পারেন। লিস্টের মধ্যে স্পটলাইট জিকে ভালো, মনে করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ওনার নাম হচ্ছে শাইন রয়, থ্যাংক ইউ আপনাকে। রুট জিকে একটা বই আছে, যেহেতু স্পটলাইটের কথা বললেন, রুট জিকে একটা বই আছে, তারপরে বেসিক জিকে নামে কাবিল ভাইয়ের একটা বই আছে। এই নামগুলো নিতে হয় কারণ ওনারা সমসাময়িক সময়ে আমাদের সময় একসাথে আমরা চাকরির প্রিপারেশন নিতাম, তো এই কথাগুলো বলতে হয় এই কারণেই। তো যেহেতু ব্যাংক জিকে রিভিউ, আর হচ্ছে এটা একটা জিনিস খেয়াল করেন, ব্যাংক জিকে রিভিউটা আমাদের বর্তমানে মার্কেটে নাই। আপনারা এখন স্পটলাইট পড়তে পারেন বা রুট জিকে দেখতে পারেন, অথবা যে কাবিল ভাইয়ের একটা বই আছে বেসিক জিকে, ওটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট বেসিক ভিউ যদি ধৈর্য সহকারে ধৈর্য থাকে, তাহলে আপনি বেসিক ভিউ পড়তে পারেন। ওকে, বেসিক ভিউ অনেক মোটা বই। আর আরেকটা ব্যাপার, আমি আমি ধরে নিলাম যে আপনার বাসায় কোনো না কোনো সাধারণ জ্ঞানের বই আছে, আপনার বাসায় কোনো না কোনো সাধারণ জ্ঞানের বই আছে, আপনি ভুলে যান যে যে দুইটা বইয়ের কথা বলছি, দুইটা বইয়ের কথা আপনি ভুলে যান। আচ্ছা, এখন আপনাকে কি কি টপিক আপনি ফলো করবেন, এটা ইম্পর্টেন্ট। প্রাচীন ইতিহাস আপনি কি ভালো করে পড়তে হবে। প্রাচীন ইতিহাস মানে বাংলাদেশের প্রাচীন ইতিহাস এবং বিশ্বের প্রাচীন ইতিহাস, এই দুইটাই আপনি পড়বেন। কারণ আমরা দেখছি সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, সভ্যতা থেকে, ইতিহাস থেকে প্রশ্ন হয়েছে, মানে বিশ্বের ইতিহাস থেকে। বাংলাদেশের ইতিহাসে সেখানেও সেনা আমল, তারপরে মুঘল আমল, বারো ভূঁইয়া প্রশ্ন হয়েছে। ওই সময়কার গুরুত্বপূর্ণ স্থাপনা প্রশ্ন হয়েছে ওখান থেকে, তো এটা বাদ দেওয়া যাবে না। এই বই মানে প্রাচীন ইতিহাস যত বেশি পড়াটাকে ঠিক হবে এক্ষেত্রে। এক্ষেত্রে দুই রকমের পার্ট আছে, একটা হচ্ছে লিটারেচার টাইপের প্রশ্ন, আর একটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন এবং উত্তর, দু ধরনের ব্যাপার আছে। তো সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে আপনার কাছে যেটা ভালো লাগে, যদি লিটারেচার টাইপের পড়া পড়ে আপনার মনে থাকে আপনি পড়বেন, আর যদি মনে হয় যে না প্রশ্ন এবং উত্তর পড়ে আমার মনে থাকে, আপনি সেটা ফলো করবেন। ঠিক আছে, স্পটলাইট জিকেটা প্রশ্ন এবং উত্তর বেসড, বেসিক ভিউটা বা MP3 এরকম কিছু আছে যেগুলোতে লিটারেচার টাইপের আছে। আমাদের আমাদের ব্যাংক জিকের ভিউটাও লিটারেচার টাইপের না, এটাও প্রশ্ন এবং উত্তর বেস, আমরা লিটারেচার ওখানে রাখি নাই। হতে পারে স্পটলাইট জিকেটাও, ওটা ভালো, স্পটলাইট জিকের প্রেজেন্টেশন অনেক ভালো। 47 থেকে 71 এটা পড়তেই হবে, কিছু করার, এটা তো ডেফিনেটলি আপনি পড়বেন এখানে, এটা নিয়ে বলার কিছু না, সব বইতেই টুকটাক আছে। ভূগোল পড়তে হবে ডেফিনেটলি। ভূগোল বলতে যেটা বোঝানো হয়েছে বিভিন্ন ভৌগোলিক অবস্থান। তো এক্ষেত্রে পড়ার ক্ষেত্রে ভূগোল চ্যাপ্টারটা অনেক বড়, অনেক বড় বলতে মনে করেন বিশ্বে যতগুলো দেশ আছে সবগুলা দেশের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। মনে করেন আমার পার্শ্ববর্তী দেশ মায়ানমার,
মায়ানমারের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। মায়ানমারের রাজধানী একটা সময় বার্মা ছিল, এখন নাইপিত। মায়ানমারের মুদ্রা, হ্যাঁ, তারপরে মায়ানমারের সাথে রোহিঙ্গাদের সম্পর্ক আছে। মায়ানমার কার কাছ থেকে স্বাধীনতা পাইলো? মায়ানমারের বন্দর, মায়ানমারের সংবাদপত্র। মায়ানমারের স্বাধীনতা না, মায়ানমারের যদি উল্লেখযোগ্য কোনো ঘটনা থাকে, মায়ানমারের সাথে কখনো কারো যুদ্ধ সংগঠিত হয়েছে কিনা, এগুলা। আবার মনে করেন আমেরিকার কথা, আমেরিকা কোন মহাদেশে অবস্থিত, আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করছে, তারপরে আমেরিকার স্বাধীনতার অগ্রনায়ক কে, তারপরে আমেরিকার বিখ্যাত স্থাপনাগুলো কি কি, আমেরিকার সাথে কোন কোন দেশের সম্পর্ক কেমন, আমেরিকা তৈরি হওয়ার জন্য কোন কোন চুক্তি লায়াবল, মানে কোন কোন চুক্তি ইম্পর্টেন্ট টু 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 বিং আ লিবারাল কান্ট্রি লাইক আমেরিকা, হ্যাঁ। আবার আমেরিকা লন্ডনের ক্ষেত্রে বা ইউকের ক্ষেত্রে, আপনারা সবাই জানেন এখানে গ্রেট ব্রিটেন, লন্ডন, এইটা ইউকে, এই নামগুলা খুব কমন জিওগ্রাফিক্যালি। তারপরে ইউনাইটেড আরব এমিরেটস, তারপরে আমরা এটা দুবাই, এটা এর একটা শহর দুবাই। কয়টা কয়টা প্রদেশ নিয়ে গঠিত, কোনগুলারে গ্রেট প্রাচ্যের, কোন 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 দেশগুলোকে গ্রেট ব্রিটেন বলতেছেন, কোনটাকে আপনি ইউকের মধ্যে ফেলতেছেন, এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। ভূগোলের মধ্যে কিন্তু এগুলো আসতেছে। ঠিক একই রকম ভাবে বিখ্যাত যদি কোনো চুক্তি থাকে এই রিলেটেড, সেগুলো আপনাকে পড়ে ফেলতে হবে। এটা আপনি ভূগোল মানে এইভাবে করে পড়বেন। ভৌগোলিক যত স্থাপনা আছে, ভৌগোলিক যত স্থাপনা, ঠিক না, ভৌগোলিক স্থাপনা বলা যাবে না, ভৌগোলিক যত নিদর্শন আছে, যেমন এখানে এভারেস্ট আছে সবচেয়ে বড়, পাহাড় আছে, পর্বত আছে, আমার মহাসাগর আছে, এগুলা আমাদেরকে পড়ে ফেলতে হবে, নদী আছে পড়ে ফেলতে হবে, এগুলো সব ভূগোলের মধ্যে পড়ছে। এই চ্যাপ্টারটা সাধারণ জ্ঞানের সবচাইতে বড় চ্যাপ্টার, ভূগোল সবচাইতে বড় চ্যাপ্টার। যুদ্ধ বিগ্রহ, এক্ষেত্রে সাম্প্রতিক যুদ্ধ থেকে শুরু করে একদম প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এর আগে যত যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধ ইম্পর্টেন্ট। সংস্থা তো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। সংস্থার ক্ষেত্রে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, জাতিসংঘের প্রোগ্রাম, যে ওরা তো কিছু কিছু প্রোগ্রাম লঞ্চ করে। তারপরে আঞ্চলিক সংস্থা, সামরিক সংস্থা, অর্থনৈতিক সংস্থা, বিশেষ করে যে তোমরা ব্যাংকের প্রস্তুতি নিচ্ছে, আমাদের ডেফিনেটলি ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, আইএমএফ সম্পর্কে ধারণা থাকতে হবে, আইডিবি সম্পর্কে ধারণা থাকতে হবে, হ্যাঁ, ধারণা মানে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখানে মাঝখানে আপনি অর্ধেক ধারণা নিতে পারবেন না, হ্যাঁ, ঠিক আছে। তারপরে সংস্থার ক্ষেত্রে যেই প্রশ্ন যেগুলো আসে, এটা আবার সাম্প্রতিকের মধ্যে চলে আসে, যেমন কোন সংস্থার সর্বশেষ সদস্য কে, এরকম প্রশ্ন আসে। খেলাধুলার ক্ষেত্রে খেলাধুলারও কিছু ইতিহাস থাকে, খেলাধুলার কিছু বেসিক টার্মস আছে। আমরা দেখেছি যে অফিসার ক্যাশ 2022-এ যে স্ট্যাম্পের উচ্চতাটা কত, এরকম একটা প্রশ্ন আসছিল। এই প্রশ্নটা অনেকদিন পরে আসছে। আমরা ক্রিকেট পিচের দৈর্ঘ্য, এই প্রশ্নটা দেখেছি। তারপরে ক্রিকেটের সাথে কোন কোন শব্দ জড়িত, অফ দ্য মার্ক, ডাক আমরা পেয়েছি। তারপরে হচ্ছে অফ সাইড, অন সাইড, এগুলা ফুটবলের সাথে সম্পর্কিত শব্দ আমরা পেয়েছি, এগুলো এই ধরনের প্রশ্ন এসেছে। তারপরে স্পোর্টসের কোন খেলার সাথে কোন কোন কাপ জড়িত, ডুরান্ড কাপ কোন খেলার সাথে জড়িত, অ্যাশেজ কোন খেলার সাথে জড়িত, এরকম পেয়েছি আমরা কিছু টার্মস, হ্যাঁ। এবং আবার বেসিক কিছু প্রশ্ন আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে ডি বক্সের দৈর্ঘ্য কত, ডি বক্সের আয়তন কত, ফুটবল খেলার ডি বক্সের আয়তন, ফুটবল খেলার যে গোল পোস্ট, সেই গোল পোস্টের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দৈর্ঘ্য কত, এরকম প্রশ্ন আমরা পাইছি। তারপরে আমরা এটা পাইছি যে সামনের যে খেলাধুলা, ওয়ার্ল্ড কাপ হবে, বিশ্বকাপ ফুটবল হবে, এই বলের নাম কি, এটা খুবই কমন প্রশ্ন। এইগুলো আপনি যখন দেখবেন, দেখবেন যে আপনার মধ্যে এক ধরনের মানে কনফিডেন্স তৈরি হবে। তার মানে খেলাধুলা সংক্রান্ত টপিকটা খুব বড় না, ছোট। এটা যদি সব পড়ে ফেলতে, কভার দিয়ে ফেলতে পারেন, খুব ভালো। বেসিক গুলো জানার সাথে সাথে আপনি জানাতে পারেন। এবং এখানে প্রথম বিশ্বকাপ ফুটবলে জয়ী দেশ, প্রথম বিশ্বকাপ ক্রিকেটে জয়ী দেশ, এবং ফুটবলের সংস্করণ কিন্তু একটা 90 মিনিটের খেলা, এটা কখনো 45 মিনিটে আসেনি। বাট ক্রিকেটের সংস্করণ কিন্তু, খেলাধুলাতে আবার দুইটা মানে মেল ফিমেল পার্ট আসে ফুটবলের বেলায়। ক্রিকেটের বেলায় আবার টেস্ট আসছে, ওয়ান ডে আসছে, টি-20 আসছে, আবার বোথ মেল অ্যান্ড ফিমেল আসছে, ঠিক আছে। আবার ক্রিকেটে বিপিএল আছে, আমার আইপিএল আছে, এখান থেকে প্রশ্ন হয়। ফুটবলে আবার ধরেন কাউন্টি খেলার যেগুলা, সেগুলা ইউরোপ, কোপা আমেরিকা, ইউরোকাপ, এখান থেকে প্রশ্ন হয় আমার। তারপর টেনিসে যদি আসেন, টেনিসে টেনিসে 4টা যে কাপ আছে, উইম্বলডন, আমার হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, এগুলো থেকে যখন আসে, তখন এখান থেকে প্রশ্ন হয় কোনটা কোন ফিল্ডে খেলা হয়, কোনটা কোন মাসে খেলা হয়,
কোন গ্র্যান্ড স্লামটা কে জিতছে, সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতছে কে, মেল ফিমেল বোথ, দুটার ক্ষেত্রে প্রশ্নগুলো হয়। এটা টেনিসের খুব কমন প্রশ্ন। ইদানিং আমরা টেনিস থেকে প্রশ্ন আসতে দেখতেছি না, জানি না আসলে কেন হচ্ছে। অর্থনীতি সংক্রান্ত, এরপরে অর্থনীতিতে অর্থনীতিতে দেশ, মুদ্রা, রাজধানী আসবে, বিশ্বের প্রথম ব্যাংক, গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যাংক আসবে, মুদ্রার ব্যাপারে ডেফিনেটলি ক্রিপ্টোকারেন্সি আসবে, ডিজিটাল মুদ্রা আসবে, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে খুব ভালো করে তথ্য আমরা জানবো, বিভিন্ন পলিসির রেট আছে বাংলাদেশের ক্ষেত্রে, আমরা পলিসি রেটগুলো সম্পর্কে জানবো, রিপো রেট, রিভার্স রিপো, ব্যাংক রেট জানবো আমরা, সেটা ইনফ্লেশন জানবো আমরা, এগুলো। আমি অর্থনীতি ব্যাংকিং একসাথে একসাথে বলে ফেললাম, কারণ অর্থনীতিতে জিডিপি, জিএনপি, ইনফ্লেশন, ডিফ্লেশন, স্ট্যাগফ্লেশন আসে, এখান থেকে প্রশ্ন আমরা দেখেছি। তারপরে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যেটা দেখা গেছে, অর্থনীতি সংক্রান্ত কিছু বইয়ের নাম, পরার্থপরতার অর্থনীতি, বাংলাদেশের এই অর্থনীতির সঙ্গে এরকম আমরা অনেক বই সংক্রান্ত তথ্য পাইছি, যে অর্থনীতি রিলেটেড বই। তারপরে পুরস্কার আমরা দেখেছি, পুরস্কারের ক্ষেত্রে রিসেন্ট কিছুদিন আগে রোকেয়া পদক ঘোষিত হলো, আপনার ডিসেম্বরের 9 তারিখে, যেহেতু বেগম রোকেয়া দিবস। তারপরে আমাদের মোস্ট প্রবাবলি হচ্ছে বাংলা একাডেমি পদক ঘোষণা হলো, বাংলা একাডেমি তো না, মোস্ট প্রবাবলি স্বাধীনতা পদক ঘোষণা হলো এরকম কিছুদিন আগে, রিসেন্টলি, আমি ভুলে গেছি নামটা। তো সেক্ষেত্রে আপনার রিসেন্ট যে পদকগুলো সেগুলো পড়ে ফেলতে হবে, এগুলো আমরা জানবো, শিখবো। কয়টা পদক পাইছে, বিশেষ করে 21শে পদক কয়জনকে দেওয়া হয়েছে, এই প্রশ্ন অনেকবার আসছে, এবং এটা খুব কমন একটা অ্যান্সার। 21শে পদক কেন কেন জানি ঘুরে ফিরে 21 জন ব্যক্তিকে দেওয়া হইতো, বা বেজোড় সংখ্যক আমরা ব্যক্তিকে দেখতাম। আবার যদি কখনো, এটা একটা কমন একটা প্রশ্ন আমরা দেখেছি পুরস্কার সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে, যে যদি কোনো একটা পুরস্কার কোনো একটা প্রতিষ্ঠান পেয়ে থাকে, ওই সময় ওই প্রশ্নটা আসে। যেমন আমাদের সেনাবাহিনী যখন স্বাধীনতা পুরস্কার পেল, প্রশ্ন আসছে। তারপরে যখন কোনো মানে কোনো প্রতিষ্ঠান যখন কোনো পুরস্কার পায়, এটা আমরা দেখেছি। বেসিক বিজ্ঞান থেকে প্রশ্ন হয়, যেমন বেসিক বিজ্ঞান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো ভূগোল সংক্রান্ত আর কি। হ্যাঁ, ভূগোল, ভৌগোলিক সংক্রান্ত আর কি। ভূগোলিক সংক্রান্ত বলাটা ভুল হবে আমার, কারণ আমি অলরেডি আপনাকে ভূগোল সংক্রান্ত কথা বলে ফেলাইছি। অলরেডি আমরা ভূগোল সংক্রান্ত কথা আপনাকে বলে ফেলছি। আপনারা আহ, আহ, ভৌগোলিক জ্ঞান আর কি, এটা এই নামটা হবে এখানে। আর বিজ্ঞানের ব্যাপারে যেটা আছে, বিজ্ঞানে আমরা বায়ুমণ্ডল থেকে প্রশ্ন দেখছি। ওটা যদিও ভূগোল সংক্রান্ত জ্ঞানের মধ্যে পড়ে, বিজ্ঞানে আমরা বায়ুমণ্ডল থেকে প্রশ্ন দেখছি, কোন এলিমেন্ট সবচেয়ে বেশি আছে, এই টাইপের প্রশ্ন আমরা দেখেছি। ভিটামিন থেকে প্রশ্ন হয়েছে। তারপরে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, থার্মোমিটার, থার্মোফ্লাক্স, কে কাজ করে, কি কাজ করে, ম্যানোমিটার, ন্যানোমিটার কোনটা কি কাজ করে, ফ্যাদোমিটার দিয়ে কি করে, এই ধরনের প্রশ্ন আমরা দেখেছি। সাম্প্রতিক পার্ট নিয়ে আসলে বলার কিছু নাই। এই যে যা কিছু বলা হইলো, খেলাধুলা, অর্থনীতি, পুরস্কার, যুদ্ধ, সংস্থা, এই সংক্রান্ত যত সাম্প্রতিক তথ্য আছে সবগুলা কিন্তু সাম্প্রতিকের থেকেও আসতে পারে। সাম্প্রতিকে আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়গুলো দুইটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং এগুলাতেও এই পুরস্কার আছে, পুরস্কার রিলেটেড কথাবার্তা আছে, সংস্থা রিলেটেড কথাবার্তা আছে। আর আরেকটা ব্যাপার, যদি আপনি ভৌগোলিক নলেজ বাড়াইতে চান, যেমন ভৌগোলিক নলেজ বাড়াইতে গেলে যেটা ব্যাপার, যেটা অনেক সময় প্রণালী থেকে প্রশ্ন আসে। তারপরে স্থাপনা, মানে বৈশ্বিক বিভিন্ন স্থাপনা, মহাদেশগুলো থেকে। আপনি যদি ম্যাপ থেকে পড়তে চান, তাহলে আলালের একটা মানচিত্র বই আছে। আচ্ছা, জিকের ক্ষেত্রে আরেকটা বইয়ের কথা আমরা ভুলে গেছি, সেটা হচ্ছে আলালের যে জিকে, এটা জিকে ফ্লাশ আওয়ার, দেখতে পারেন। এডমিশন টেস্টের জন্য প্রচুর জিকে বই আছে, হ্যাঁ। মানে এডমিশন টেস্টের জিকের সাথে ব্যাংকের জিকের আসলে কোনো পার্থক্য নাই, জাস্ট খালি প্রিভিয়াস ইয়ারের জন্য আপনি একটা বই দেখতে পারেন, এটা হতে পারে। যাদের এডমিশন টেস্টের জন্য পড়া আছে, তারা মনে হয় না খুব একটা জিকেতে খুব একটা সমস্যার মধ্যে পড়বেন। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে সংবিধান থেকে পড়া। হ্যাঁ, সংবিধানের কিছু কমন টপিক আছে বাংলাদেশের ক্ষেত্রে। সংবিধান থেকে এখন খুব একটা প্রশ্ন আসতে দেখা যায় না। সংবিধানের বেসিক জিনিস তো, সংবিধানের কিছু কমনটা আর অনুচ্ছেদ আছে, কমন অনুচ্ছেদগুলো পড়ে ফেললেই হয়ে যাবে। আইসিটিতে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা কেমন, ভালো একটা প্রশ্ন করছেন। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা ভালো, খারাপ না, পড়তে পারেন। মেন গ্রুপের লিঙ্ক দেন, মেন গ্রুপের হচ্ছে ক্যারিয়ার এড ফর ব্যাংক এন্ড বিসিএস, মুসা শিকদার। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটি কেমন হবে, বইটা ভালো। আমরা বইয়ের নামটা বলি নেই। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামের মধ্যে গ্রামারও আছে, ভোকাবুলারিও আছে। যদি বই পড়ে ফেলতে পারেন, খুব ভালো, কোনো অসুবিধা নেই। কমেন্ট বলার কোনো, বাজারে সব বই ভালো। মানে আমরা এখানে জাস্ট খালি, কারণ অনেক অনেক বইয়ের নাম তো বলা যায়, আমরা অনেক বইয়ের নাম বলবো না, যার কারণে ওই বইটাতে আমরা বলে নিই আর কি। সেলফ সাজেশন, আইসিটি ভিউ বা অন্য যে কোনো বই আইসিটি করতে পারেন। উচ্চ মাধ্যমিকের বইটি পড়তে পারেন যদি গভীর প্রস্তুতি নিতে চান। কমন টপিকগুলো আমি বলে দিই আপনাদেরকে: টেক জায়ান্ট প্রতিষ্ঠান, মেমোরি, ইনপুট আউটপুট, অপারেটিং সিস্টেম, এমএস অফিস,
আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে আইসিটিতে, এমএস অফিসের সাথে ইন্টারনেট পড়বেন আপনারা। তারপরে হচ্ছে সিকিউরিটি, আমি লিখতে ভুলে গেছিলাম, আমি এখানে লিখে দিলাম। সিকিউরিটি, আইটি সিকিউরিটি, ইন্টারনেট আইটি সিকিউরিটি, এটা ডেফিনেটলি পড়বেন। তারপরে ডেফিনেটলি এআই পড়বেন, এআই সংক্রান্ত যেগুলো প্রশ্ন আছে। এআই এর মধ্যে রোবোটিক্স আসবে, আর্টিফিশিয়াল, মানে এআই বলাটা ভুল হবে না, আমি আপনাকে এআই বলে ভুল ভুল বলা হবে। আমি বলবো চতুর্থ শিল্প বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লবের যে এলিমেন্টগুলো আছে, যে সেগমেন্টগুলো আছে, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, রোবোটিক্স আছে, অগমেন্টেড রিয়েলিটি আছে, ভার্চুয়াল রিয়েলিটি আছে, এগুলো আপনাকে দেখতে হবে। আর আপনি যেই বই দেখেন না কেন, হ্যাঁ, আপনি যেই বই পড়েন না কেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, অপারেটিং সিস্টেম, এমএস অফিস, ইন্টারনেট, সিকিউরিটি, চতুর্থ শিল্প বিপ্লব, আরেকটা হচ্ছে আপনার এখানে যেটা হচ্ছে বেসিক কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটারের কিছু বেসিক ব্যাপার আছে, বেসিক কম্পিউটার, আপনি বেসিক কম্পিউটার নলেজ বা ফান্ডামেন্টাল, এটা এটা দেখে ফেলবেন। এটা সব বইতেই এরকম আছে, এরকম না যে বিষয়টা এটা না এটা না। আর অবশ্যই অবশ্যই বিগত বছরের প্রশ্ন তো পড়বেনই। আইসিটির ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন ব্যাংক এবং বিসিএস এর ক্ষেত্রে কোনো পার্থক্য করবেন না, পড়বেন, দুইটাই পড়বেন। আচ্ছা, আর ইংরেজির জন্য আপনারা আসলে এই বইটার কথা বলেন নাই, এই বইটার কথা আমরা বলি নাই। কম্পিটিটিভ এক্সামের কথা বলি আমরা। তারপরে জিকের ক্ষেত্রে আমরা স্পটলাইটের কথা বলি, বলে দিলাম, কারণ এটা বলা উচিত। আসলে আমি এই জিনিসগুলো ভুলে গেছিলাম, এই জন্য সরি, এবং আমি আবার রেকটিফাই করে দিলাম। আর হচ্ছে আপনাদেরকে আমরা এই স্লাইডটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে ডাইজেস্টে আসেন, অনেকেই ডাইজেস্ট পড়া শুরু করেন। প্রিপারেশনের প্রথম থেকে কখনো ডাইজেস্ট পড়বেন না। ধরেন আপনি ফ্রেশার, আপনি নতুন, হ্যাঁ, চাকরির প্রিপারেশন আগে কখনো নেন নাই, তো আপনি এখন ডাইজেস্ট পড়বেন কি? না, ডাইজেস্ট আপনি কখন পড়বেন? ধরেন আপনার মোটা মোটা বই পড়া হয়ে গেছে, আপনি তখন ডাইজেস্ট পড়বেন রিভিশন দেওয়ার জন্য, ঠিক আছে? বা আপনার পড়ার মতো সময় কম, তখন আপনি রিভিশন দেবেন। এবং অবশ্যই অবশ্যই ওই যে যে নোটগুলোর কথা আপনাকে বললাম, নোট করার কথা যেটা বললাম, যখন আপনি একটা বই পড়া শুরু করবেন, সাথে একটা খাতাও নেবেন। ওখান থেকে কঠিন যে প্রশ্নগুলো আছে বা যে প্রশ্নের উত্তরগুলো বা যে প্রশ্নগুলো আপনার মনে থাকে না, আপনি সেগুলো লিখবেন। একটা প্রশ্ন আব্দুল্লাল মামুন করেছেন, স্যার ব্যাংক জব সলিউশন কোনটা কিভাবে পড়বো? প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এটার, আপনি ভিডিওর প্রথম দিকে দেখলে প্রশ্নটার উত্তর পাবেন, কোনটা কিভাবে পড়বেন। যে কোনো বই শুরু করবেন আপনার পছন্দের টপিক থেকে, শুরু করবেন, এটা হচ্ছে পড়ার নিয়ম আছে। আচ্ছা, ডাইজেস্ট কখন পড়বেন? ডাইজেস্ট হচ্ছে প্রিপারেশন শেষ, তারপরে ডাইজেস্ট। অনেকেই ডাইজেস্ট দিয়ে প্রিপারেশন শুরু করেন, শুরু করতে যায় পরে ধরা খান। কারণ কেন ধরা খান জানেন? রিটেনে ধরা খায়, বড় ধরা, রিটেনে একটা বড় ধরা খায় ওনারা। কাবিল মাহমুদের ডাইজেস্ট আছে, কাবিল মাহমুদ ভাইয়ের আছে একটা ডাইজেস্ট। আর জব সলিউশন আছে, জব সলিউশনে আসলে শোনেন, ডাইজেস্ট হচ্ছে জব সলিউশন টাইপেরই। ডাইজেস্টে বিগত বছরের প্রশ্ন থাকে, আর হচ্ছে কিছু টপিকগুলোর উপরে কিছু কমন কমন হালকা পাতলা জিস্ট একটা আলোচনা থাকে। কারণ ডাইজেস্ট একটা একটা ডাইজেস্টের দাম মোটামুটি যখন 800 টাকা রাখা হয়, 800 টাকার একটা বই পড়ার মতো কি সময় আপনার থাকে? 800 টাকার একটা বই পড়তেও তো লাগতে 3 মাস লাগার কথা, 3 মাসেরও বেশি লাগার কথা, তাই না? কিন্তু আমরা ডাইজেস্ট কিনি কখন? পরীক্ষার 3 দিন আগে। পরীক্ষার 3 দিন আগে ডাইজেস্ট কিনে আপনি একটা 600 টাকার, মানে প্রায় 500 পৃষ্ঠার একটা বই শেষ করতে পারবেন ভালো মতো মনে করেন? সম্ভব না কিন্তু আসলে, বুঝতে পারছেন তো? আরেকটা ব্যাপার আমি বলি, যে আমরা যেই টপিকগুলোর কথা আপনাদেরকে বললাম, ইম্পর্টেন্ট যে টপিকগুলোর কথা বললাম, এগুলা থেকে খুব বেসিক নলেজ নেওয়ার চেষ্টা করবেন। এখন এমনও হতে পারে যে আমি ম্যাথে 10টা টপিক দিয়েছি, আপনার কাছে ভালো লাগতেছে 3টা টপিক, আপনি 3টা টপিকে খুব ভালো করে পড়বেন, যাতে করে ওই 3টা টপিক থেকে যে অঙ্কই আসুক না কেন আপনার কখনো মিস না হয়। আমি আপনাকে পিএসসির 11 জন সাহিত্যিক পড়তে বলেছি, আপনার কাছে পিএসসির 11 জন সাহিত্যিক ভালো লাগে না, আপনার ভালো লাগে 5 জন সাহিত্যিক রে। এই 5 জন সাহিত্যিকের তথ্য, এই 5 জন সাহিত্যিক নিয়ে পড়াশোনা এমনভাবে করবেন যাতে করে দুনিয়ার যে প্রান্ত থেকে প্রশ্ন আসুক না কেন আপনি উত্তর করতে পারেন। বুঝতে পারছেন? যখন পড়বেন তখন এইভাবে করে পড়বেন, এটা হচ্ছে বেসিক। এখন আপনার মধ্যে যদি এমন হয়ে যায় যে আপনি যা পড়তেছেন সবগুলো ভাষা ভাষা, পল্লব গ্রাহিতা নামে একটা টার্ম আছে, হ্যাঁ, সবই ভাষা ভাষা, পল্লব গ্রাহিতা আপনার বেশি, পল্লব গ্রাহিতা থাকলে আপনি কিন্তু মানে কোনো রকম প্রিলি উতরে গেলেও রিটেনে ধরা খাই যাবেন। বিশেষ করে রিটেনে কেন ধরা খাবেন? কারণ রিটেন জিকে আছে, রিটেন জিকে তে কিন্তু কোনো অপশন থাকে না, 4টা অপশন থাকে না, আপনাকে রিটেন জিকে প্রশ্ন এবং উত্তর লিখতে হয়। তো ধরা খাবেন তখন, আপনি যদি এরকম পল্লব গ্রাহিতা থাকে।
তারপরে রিটেন ম্যাথ থাকে, রিটেন ম্যাথে কিন্তু আমরা অনেকের খাতা দেখেছি, রিটেন ম্যাথে উনি প্রিলিমিনারির মতো ম্যাথের অ্যান্সার করতেছেন, হবে না, ধরা খেয়ে যাবেন। রিটেনে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হয়। আপনার যদি দীর্ঘ সময় টেবিলে বসার অভ্যাস না থাকে, তাহলে রিটেন পরীক্ষায় আপনি তো লেখার 2 ঘন্টা বসতেই পারবেন না পরীক্ষার হলে। 2 ঘন্টা, 2 ঘন্টা আপনার হাত নিষ্পিস নিষ্পিস করবে। বুঝা গেল? আচ্ছা, ডাইজেস্টের কথা বলতেছি, ডাইজেস্টের কথা বলতেছে বা জব সলিউশন, কাবিল মাহমুদ ভাই ডাইজেস্ট এবং রিসেন্ট বা অগ্রদূত জব সলিউশন আছে, সেটা পুরোপুরি ব্যাংক জব সলিউশন বা জব সলিউশন আপনি এমনিতেও পড়তে পারেন, জব সলিউশন বেশ পড়া যেতেই পারে। অনেকেই জব সলিউশন বেসড একটা প্রিপারেশন নেয়, মানে শুধু বিগত বছরের প্রশ্ন করে ব্যাংক, বিসিএস এবং অন্যান্য চাকরি। এটাও করা যায়, কোনো অসুবিধা নেই, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যে বললাম, যাদের লিটারেচার পড়তে ভালো লাগে না, কারণ যে বেসিক বইগুলোর কথা আমরা বললাম, এগুলো অনেকই বেসিক, মানে ইয়া টাইপের, আপনার লিটারেচার টাইপের তথ্য আছে, লিটারেচার অনেকেরই পড়তে ভালো লাগে না। হ্যাঁ, তো তখন আপনারা প্রশ্ন সমাধান ভিত্তিক পড়েন। যেমন জব সলিউশনে ওই যে আমাদের সৈকত ভাইয়ের একটা বই আছে, সৈকত ভাইয়ের জব সলিউশন আছে একটা, আমি নামটা ভুলে গেছি বইয়ের। তো তো এগুলা থেকে ধরেন আপনি প্রশ্ন সমাধান 3000 4000 আপনি প্রশ্ন পড়ে ফেলছেন। 3000 4000 প্রশ্ন পড়ার পরে আপনার মধ্যে অথবা আপনি কতটা মনে রাখতে পারতেছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, আর একটা বিষয় বোঝেন, যখন আপনি জব সলিউশন বেসড প্রিপারেশন নিবেন, আপনার রিটেনে ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ রিটেনে আপনাকে ডেসক্রিপটিভলি লিখতে হবে। হ্যাঁ, তো এটা একটা বড় সমস্যা। তো আপনি যখন প্রিলি প্রিপারেশনটা শুরু করবেন, একাধারে রিটেনের প্রিপারেশনটাও যেন হয়ে যায় সেভাবে চিন্তা করবেন। বিশেষ করে প্রিলির সাথে রিটেনের যেসব টপিকগুলো মিলে যায়, যেমন সাধারণ জ্ঞান মিলে যায়, ম্যাথ মিলে যায়, এগুলো আপনি প্রিলির যখন প্রিপারেশন নেবেন তখনই ম্যাথের বেসমেন্টটা তৈরি করে ফেলবেন। এটা হচ্ছে মোটামুটি কৌশল। ঠিক আছে, আপনাদের আর কোনো প্রশ্ন নাই এমন মনে হচ্ছে। আমি মোটামুটি অনেক আলোচনা করেছি আজকে, আমি আর কথা বলবো না। আর অনেকে রিটেনের প্রিপারেশনের কথাটা আমি একটু মুখে বলে দিই। রিটেনের প্রিপারেশনের জন্য, ফোকাস রাইটিং এর জন্য অনেকে যেটা করতে চান, ফোকাস রাইটিংটা কেমনে পড়া উচিত। ফোকাস রাইটিংটা হচ্ছে আপনি একটা কমন স্ট্রাকচারের উপরে প্রিপারেশন নেবেন। কমন স্ট্রাকচারের উপরে প্রিপারেশন নিয়ে, যেই আপনার বইতে যেসব টপিকগুলোর উপরে আপনার আত্মস্থতা আছে, আপনি পরীক্ষাতে যে টপিকটা আসবে সেটার সাথে আপনি সিঙ্ক্রোনাইজ করে ফেলবেন। এই হলো। অনেকে বুঝেন নাই কথাটা, কারণ বেশিরভাগ মানুষ মুখস্থ করায় অভ্যস্ত। কি বই কিনবেন আগে বলে দিই। আমার ইউসুফ আলী ভাইয়ের বই আছে, লিটনের বই আছে, লতিফুর রহমান লিটনের কথা বলতেছি। তারপরে ফোকাস সেটিং এর তো এখন অনেক বই আসলে মার্কেটে আছে, আরো কিছু রাইটার মনে হয় আছে। আপনারা আপনাদের কাছে যেটা ভালো লাগে এটাই আপনারা কিনবেন, ফোকাস সেটিং এর বই কিনবেন, সমস্যা কি? তবে মানে ফোকাস সেটিং এ আপনি ফোকাস সেটিং এর বই মনে করেন অনেকে 6 মাস আগে একটা বই কিনে রাখে, তারপর দেখা 6 মাস পরে আর একটা বই, 6 মাস পরে তখন ওই বইটার কিন্তু সাপ্লিমেন্ট বের হয়। হ্যাঁ, বা 6 মাস পরে ওই বইটার পরীক্ষার আগে আগে ওই বইটার একটা মানে সাপ্লিমেন্ট বের হয়, বা একটা ন্যানো ভার্সন বের হয় আর কি। তো রিসেন্ট থেকে প্রশ্ন আসলে 6 মাস আগের বই দিয়ে কিন্তু কোনো কাজ হবে না, এটা একটা ইস্যু আছে। তবে এক্ষেত্রে সবচেয়ে স্মার্ট ওয়ে হচ্ছে পত্রিকা থেকে ফোকাস সেটিং প্র্যাকটিস করা এবং প্রেসক্রাইবড ডেটার সাথে ফোকাস সেটিং এর প্লট মেকিং করে আত্মস্থ করা, এটা একটা স্মার্টেস্ট ওয়ে। এই ক্ষেত্রে তাইলে আপনারা যদি কোনো বই নাও কিনেন, তাও আপনি শেষ করে ফেলতে, অনেকের নোট করার আসলে সময় থাকে না, সামর্থ্য থাকে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের বই প্রেফারেবল। রিটেন ম্যাথের জন্য কি করবেন? প্রিলিমিনারির জন্য যখন ম্যাথ করবেন, রিটেন ম্যাথও তখন শেষ করে ফেলবেন। কারণ কি? কারণ প্রিলিমিনারিতে আপনার যেই টপিকগুলোর আপনি প্রিপারেশন নেবেন, যে টপিকগুলোর উপরে প্রিপারেশন নেবেন, রিটেনে তো আপনি সেই টপিকগুলোর উপরে প্রিপারেশন নেবেন নাকি? এখানে তো আলাদা করার কিছু নাই, তাই তো? তো রিটেনের জন্য আমার হচ্ছে আহ, ইউসুফ আলী ভাই রিটেন ম্যাথ আছে, এটা প্রিভিয়াস ইয়ার বেসড। তারপরে হচ্ছে জাফর ভাইয়ের বই আছে, এটাও প্রিভিয়াস ইয়ার বেসড, এটা চ্যাপ্টার বেসড। আর ইউসুফ ভাইটা হলো ফ্যাকাল্টি বেসড। তারপরে খায়রুল ভাইয়েরও রিটেন ম্যাথের বই আছে। আপনার যেটা ভালো লাগে সেটা কিনেন, কোনো সমস্যা নেই। বেস্ট বলে কিছু নেই, সব একই। প্রশ্ন সমাধান ছাড়া এখানে আসলে কিছু নাই। প্রশ্ন সমাধান এই জন্যই বলতেছি যে আপনি যখন প্রিলিমিনারি প্রিপারেশনটা নেবেন, তখন এর সাথে সাথে রিটেনের ম্যাথের প্রিপারেশনটা নিয়ে নেবেন। আর রিটেন ম্যাথের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি আপনাকে বলবো, রিটেন ম্যাথের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ফ্যাকাল্টি বেসডটা বেস্ট। কারণ প্রিলিমিনারিতে তো আপনি চ্যাপ্টার বেসড নিতেছেন প্রিপারেশনটা, আর যখন রিটেনের প্রিপারেশন নিতে যাবেন, তখন আপনি ফ্যাকাল্টি বেসড নিয়ে নেবেন। তাহলে চাইলে যেটা হবে, আপনার ম্যাথের পরিমাণটা কমে যাবে। এবং ম্যাথের পরিমাণটা কমে গেলে তখন দেখা গেল যে আপনি ওই ফ্যাকাল্টির সমস্ত রিটেন ম্যাথ যদি আপনার করা হয়ে থাকে এবং ওখান থেকে প্রিভিয়াস ইয়ার থেকে যদি কমন আসে,
আপনি খুব সহজে করে ফেলতে পারবেন, সময়টা বাঁচবে আপনার। আর জিকের ক্ষেত্রে যেটা বললাম, যদি আপনারা যে স্পটলাইটের জিকে কিনেন, আপনার প্রিলি রিটেন একসাথে কভার হয়ে যাবে। ব্যাংক জিকে রিভিউ যেটা এখন বর্তমানে মার্কেটে নেই, প্রিলি এবং রিটেন একসাথে কভার হয়ে যাবে। আর আপনি যদি আরো ইলাবোরেটলি ডিপলি পড়তে চান, তাইলে আপনি রিটেনের জন্য বেসিক বিও বা এমপি3 অথবা অন্য বই দেখতে পারেন। অগ্রদূতের একটা সাধারণ জ্ঞানের বই আছে, ওটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আর্গুমেন্ট রাইটিং থাকলো, আর্গুমেন্ট রাইটিং এর যে ফোকাস রাইটিং এর জন্য যে বইগুলো আছে, লতিফুরের বা ইউসুফ আলীর যে বইগুলো আছে, ওগুলোর মধ্যে আর্গুমেন্ট রাইটিং আছে। কম্প্রিহেনশনের জন্য আলাদা কোনো, ওনাদের বইতেও কম্প্রিহেনশন আছে, বাট কম্প্রিহেনশন এবং আর্গুমেন্ট রাইটিং ব্যাংকের পরীক্ষা কখনো কমন আসে না। ফোকাস রাইটিং কমন আসতে পারে, বাট এই দুটা আর্গুমেন্ট রাইটিং কম্প্রিহেনশন কখনোই কমন পড়ে না। আর ট্রান্সলেশনের জন্য কোনো প্র্যাকটিস বুক নাই বর্তমানে মার্কেটে। ট্রান্সলেশনের প্র্যাকটিসটা যে বললাম, যদি আপনি পত্রিকাটা রেগুলার পড়েন, বাংলা টু ইংরেজি বা ইংরেজি টু বাংলা, বিশেষ করে ইংরেজি পত্রিকাটা যদি রেগুলার পড়েন, ট্রান্সলেশনের জন্য আপনার একটা নলেজ অলরেডি তৈরি হয়ে যাবে। এবং একই সাথে আপনারা এটার জন্য অনলাইনের বিভিন্ন কোর্সের হেল্প নিতে পারেন। আমাদের আমাদের রিটেন ব্যাচে আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করাই, কম্প্রিহেনশনের প্র্যাকটিস করি, হাউ টু রাইট কম্প্রিহেনশন, হাউ টু রাইট ট্রান্সলেশন। আমার গ্রুপে পোস্ট আছে, কোনো সমস্যা নাই। কোর্সে ভর্তি হতে হবে ব্যাপারটা এরকম না। আমার গ্রুপে অলরেডি এবং আমার পেজেও যে কীভাবে আপনি কম্প্রিহেনশন অ্যান্সার করবেন সেই পোস্ট দেওয়া আছে। কিন্তু মূলত যেটা হয়, মানে আমরা ইনস্ট্রাকশন শুনতেছি, বাট হাউ টু ইমপ্লিমেন্ট দ্য ইনস্ট্রাকশন, এটা একটা লেসন, এটা একটা বিগ লেসন। মানে আমাদের এই লেসনটা নাই। কারণ আপনি তো পড়তে পারতেছেন যে এই যে এখানে পড়া আছে, এখানে লেখা আছে কিভাবে ব্যাংক জব প্রস্তুতি নেবেন, লেখা আছে, আপনি জানতেছেন, বাট হাউ টু প্রিপেয়ার ইউর সেলফ, কিন্তু আপনি নিজেরা কিভাবে প্রিপেয়ার করবেন, এটা ইম্পর্টেন্ট। কারণ ম্যাটেরিয়ালস কিনলেন, দ্যাট মিনস আপনি অনেক বেশি প্রিপেয়ার্ড। ফর এক্সাম্পল আমি বলি, আমরা ইন্টারমিডিয়েটের পরে আমরা সবাই অনেকে কোচিংয়ে ভর্তি হই, তাই না? ইন্টারমিডিয়েটের পরে আমরা সবাই কোচিংয়ে ভর্তি হই, এবং কোচিংয়ে ভর্তি হওয়ার পরে আমরা মনে করি যে আমরা মনে চান্স পেয়ে গেছি। বাট আপনার নিজের তো প্রিপারেশনের একটা ব্যাপার আছে, আছে না? হাউ টু প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য কম্পিটিটিভ এক্সাম, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। বই আপনি কিনলেন, কোচিংয়ে ভর্তি হলেন, তার মানে এই না যে আপনার ওই সাইফুডসের মতো, যে সাইফুডসে পা দিয়ে এক পা সাইফুডস কোচিংয়ে ভর্তি হয়েছেন, মানে হচ্ছে আপনার এক পা সাইফুডসে আর এক পা ইংল্যান্ডে, এরকম বিজ্ঞাপনটা দিত। ব্যাপারটা কিন্তু এরকম নয় আসলে। বিজ্ঞাপনের ভাষা আর হচ্ছে ইমপ্লিমেন্টেশনের ভাষা দুই রকমের। তো অনেক ক্ষেত্রেই যেটা আমাদের মূল সমস্যা, সেটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার ইউরসেলফ টু অ্যাডপ্ট উইথ দ্য সিলেবাস, টু অ্যাডপ্ট উইথ দ্য বুকস। কারণ একটা মানুষ বা একজন লেখক যখন বই লেখেন, তিনি যেভাবে চিন্তা করে বইটা লেখেন, আপনার চিন্তাধারার সাথে ওনার চিন্তাধারার মধ্যে পার্থক্য থাকতে পারে। এবং আমরা যখন কোনো বই পড়ি, তখন ওই লেখকের চিন্তাধারার সাথে আমার চিন্তাধারাটাকে অ্যাডপ্ট করতে হয়। এই অ্যাডাপ্টেশনটা যার যত ভালো, সে একটা বই থেকে তত বেশি উপকার পাবে। এবং ইটস ট্রু, এবং এটা খুব পরীক্ষিত সত্য। আমরা বারবার যে ভুলটা সবসময় করে থাকি, অনলাইন কোচিং এর বেলাতেও এটা প্রযোজ্য, যে যিনি পড়াচ্ছেন তার পড়ানোর প্যাটার্ন এবং আপনার শেখার প্যাটার্ন, এই দুটা যখন সিঙ্ক্রোনাইজ করবে, তখনই আপনি তার কাছ থেকে ইফেক্টিভলি এবং সব ফ্রুটফুলি তার কাছ থেকে আপনি নলেজ গ্যাদার করতে পারবেন। আদারওয়াইজ আপনি পারবেন না। তো এই লেস বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের লেস অ্যাডাপ্টেবিলিটির কারণে আমরা ফেল করি পরীক্ষার হলে। কারণ বই সবার কাছেই থাকে। অনেকেই এখন, ম্যাক্সিমাম মানুষই এখন কোর্স করা হয়তো বা দেখা যায় 20 বা 30% পিপল কোর্স করে না, বাকি অনেকেই এখন আমরা কোর্স করতে দেখি। কারণ এখন অনলাইন মিডিয়ামটা এমন জায়গায় চলে গেছে, সবাই মানে পরীক্ষা দিচ্ছে এবং এগুলো থেকে উপকৃত হচ্ছে বলেই তারা অনলাইন বেসড কোচিং এর প্রতি ঝুঁকে পড়েছে। খুব স্বাভাবিক, উপকৃত না হলে তো ঝুঁকে পড়তো না, স্বাভাবিক না? তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমরা যে সমস্যাটা দেখতে পাই বইয়ের ক্ষেত্রেও, যে অ্যাডাপ্টেবিলিটি না থাকার কারণে ওনারা বুঝতে পারে না। আর অ্যাডাপ্টেবিলিটির প্রধানতম শর্ত হচ্ছে ধৈর্য থাকা এবং লেগে থাকা। এটা একটা প্রধানতম উপায় অ্যাডাপ্টেবিলিটির জন্য। প্রিপারেশনটা কিন্তু অ্যাডাপ্টেবিলিটি। মানে আপনি আগে ইউনিভার্সিটিতে যাইতেন, পরীক্ষার আগে আপনার বন্ধুর শীট পড়তেন, পাস করতেন, তারপরে ট্যুর দিতেন, এটা করে আপনার ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে গেছে। এবং ইউনিভার্সিটি লাইফ কিন্তু আপনি কিন্তু এসএসসি ইন্টারমিডিয়েটে কি করছেন আপনার কিন্তু এখন মনে নেই। ইউনিভার্সিটি লাইফে কি করছেন এটা আপনার মনে আছে। তো ওই যে ওই কাজটা করে আসছেন, মানে ইসের আগে, ক্লাস টেস্টের আগে বন্ধুর কাছ থেকে নোট নিছেন বা সিনিয়রের কাছ থেকে নোট নিছেন, নিয়ে 2 দিন আগে পড়া শুরু করছেন। হ্যাঁ, আবার হচ্ছে মূল ফাইনাল পরীক্ষার আগে 3 দিন আগে পড়া শুরু করছেন। কারণ ফাইনাল ইউনিভার্সিটিতে ফাইনাল পরীক্ষার আগে অনেক বড় বড় সিলেবাস, বড় বড় গ্যাপ থাকে। বা প্রেজেন্টেশন যখন দিয়েছেন শুধু ওই সময় পড়াশোনা করছেন, অন্য সময় করেন। দ্যাট ইজ ওয়াই আপনি যখন এখন চাকরির প্রস্তুতি নিতে আসছেন, আপনার এই প্রিপারেশনের সাথে আপনার অ্যাডাপ্টেবিলিটির একটা বড় গ্যাপ থাকে, যার কারণে আমরা প্রিলি ফেল করি। এবং অ্যাডাপ্টেবিলিটিটা হচ্ছে যতক্ষণ আপনি টেবিলে কতটুকু সময় দিলেন, এবং
নিজের উইকনেসটাকে কত দ্রুত আইডেন্টিফাই করতে পারলেন, এর উপর আসলে নির্ভর করে আপনি কত দ্রুত চাকরি পাবেন। ঠিক আছে? আজকে এ পর্যন্ত থাকবে, এবং অন্য কোনো দিন আমরা হয়তোবা রিটেনের প্রিপারেশন নিয়ে একটা ডেসক্রিপটিভ বিশদ আলোচনায় আসবো। সেদিন হয়তোবা আপনারা থাকবেন আমাদের সাথে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।